আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ থেকে ফাহিম বলছি। ঘটনাটি আমাদের এলাকার একটি মাদ্রাসায় ঘটে, যে জায়গাটির নাম আমি গোপন রাখলাম কারণ মাদ্রাসাটি অনেক সুপরিচিত। এলাকার নাম এবং মাদ্রাসার নামটা আমি গোপন রাখলাম বললে অনেকেই চিনে ফেলবেন, তাই সময় বেশি নষ্ট না করে আমি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি শুরু হয় মাদ্রাসার একজন হুজুরকে নিয়ে। হুজুর একদিন বাথরুমে যাওয়ার জন্য রাত 12টা নাগাদ ঘুম থেকে উঠলেন। বলে নেওয়া ভালো যে শিক্ষকদের এবং ছাত্রদের বাথরুম ছিল আলাদা। হুজুর খেয়াল করলেন যে ছাত্রদের ওয়াশরুমে লাইট জ্বালানো এবং কে যেন ভেতরে ছিল। হুজুর মনে করলেন কোনো ছাত্র হবে, রাত্রে প্রয়োজনের জন্য উঠেছে, তাই হুজুর ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলেন। হুজুর আবার তার নিজের রুমের বিছানায় গিয়ে বসলেন। তখন হঠাৎই হুজুর খেয়াল করে দেখলেন কে যেন অনবরত পানি ফেলছে। হুজুর মনে করলেন কোনো ছাত্র বুঝি নিচে পানি ফেলছে। পানি পড়া শব্দটি আরো বেশি গাঢ় হতে থাকলো। হুজুর এসে চেক করলেন যে কোনো ছাত্র আসলেই এরকম করছে কিনা। তিনি একটু ধমকের স্বরে ডাক দিলেন, বললেন, এই ভেতরে কে আছিস যে এত পানি ফেলছিস? তিনি তখন কোনো সাড়া পেলেন না। হুজুর আবার ধমক দিয়ে উঠলেন এবং জিজ্ঞেস করলেন ভেতরে কে আছে এবং তাড়াতাড়ি বের হতে বললেন, না হলে তার 12টা বাজাবেন। এমন করে ধমক দিচ্ছিলেন, কিন্তু পানি পড়া কোনো রকমই বন্ধ হচ্ছিল না। তাই হুজুর জোরে দরজাটা ধাক্কা দিলেন। পরে দেখলেন দরজাটা খোলা এবং ভেতরে কেউ নেই। হুজুর ভাবলেন ভেতরে কেউ নেই, কিন্তু পানি কে ছেড়ে রেখেছে। তিনি মনে করলেন যে কোনো ছাত্র হয়তোবা ঘুমের ঘোরে এটা করে রেখেছে। হুজুর পানির কলটা বন্ধ করে লাইটটা নিভিয়ে আবার গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ যাওয়ার পর তিনি আবারও পানি পড়ার শব্দ পেতে লাগলেন। বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ দেখলেন যে পেছন দিয়ে একটি ছাত্র গেট খুলে বাইর হয়ে গেল মাদ্রাসা থেকে। তিনি তখন মনে করলেন যে ছাত্র হয়তোবা বাইরে গেছে। তিনিও ওই ছাত্রের পেছনে বাইরে গেলেন। গিয়ে দেখলেন বাইরে কোনো ছাত্রই নেই, কিন্তু হুজুর স্পষ্ট দেখেছিলেন যে একজন ছাত্র ঠিক মাদ্রাসা থেকে মাদ্রাসার বাইরে চলে গিয়েছে। মাদ্রাসার ভেতর একটা আম গাছ ছিল। বড় আম গাছটি মাদ্রাসার ঠিক মাঠের মাঝখানে ছিল। আম গাছের দিকে তিনি লক্ষ্য করে দেখলেন একটি ছাত্র সে আম গাছটিতে বসে আছে। আম গাছের একেবারে ওপরে মগ ডালে। তখন তিনি রাগ করে বললেন, কিরে, এত রাতে এইখানে এসেছিস কেন? কোনো সাড়া না পেয়ে হুজুর সামনে এগিয়ে গিয়ে দেখল কে আছে। অবাক বিষয় হলো, কিছুক্ষণ আগেই তিনি পাঞ্জাবি পরা এবং টুপি পরা একজনকে গাছে দেখেছিলেন, কারণ মাদ্রাসার বাইরের লাইটটি তখন জ্বালানো ছিল। কিন্তু গাছটির কাছে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই। এবার তিনি বেশ ভয় পেয়ে গেলেন এবং সাথে সাথে তিনি দৌড়ে মাদ্রাসার ভেতরে এসে গেটটি লাগিয়ে দিলেন। সেদিন রাত্রে তার আর কোনো সমস্যা হয়নি। সমস্যাটি হয় পরের দিন রাত্রে। ঠিক সেদিন কারেন্ট চলে গিয়েছিল। অনেক ঘর হওয়ায় হুজুর রাত্রে 12টা নাগাদ বাইরে হলেন এবং গেট খুলে বাইরে হয়ে দেখলেন যে ওই আম গাছে কে যেন বসে রয়েছে এবং জোরে জোরে হাসছে। এবার তিনি তার সাথে যারা লোকজন ছিলেন অথবা যে শিক্ষকরা ছিলেন তাদেরকে ডাক দিলেন যে দেখো, আম গাছের উপরে কে যেন বসে আছে। সবাই দৌড়ে আসলো। দূরে এসে দেখলো যে সেখানে কিছুই নেই। হুজুর বললেন যে এতক্ষণ ছিল, তোমরা ঠিক আসার সাথে সাথে সেই ছাত্রটি উধাও হয়ে গেছে। সবাই ওনার কথাটা তেমন গুরুত্ব দিয়ে নিল না। উনি বাইরেই বসে রইলেন। বাকি সবাই সবার জায়গায় আবার চলে গেল। তিনি বসেই রইলেন। হঠাৎ তিনি দেখলেন যে কিছু একটা ওনার দিকে এগিয়ে আসছে, সাদা এবং অনেক লম্বা মতো একটা অবয়ব। ওনার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো অশরীরী কিছু, হয়তো জিন। তখনই তিনি দোয়া দরুদ পড়লেন এবং শরীর
বন্ধ করে নিলেন। জিনিসটা দোয়া দুরুদ পড়ার সাথে সাথেই কেমন যেন উধাও হয়ে গেল। তিনি তখন সাথে সাথে মাদ্রাসার ভেতরে চলে আসেন এবং সকালে তিনি সম্পূর্ণ বিষয়টি মাদ্রাসার প্রিন্সিপালকে জানান। প্রিন্সিপাল হুজুরকে বললেন যে হ্যাঁ, এটা তো মাদ্রাসা, এখানে এমন কিছু থাকতেই পারে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমরা দেখি কি করতে পারি। প্রিন্সিপাল হুজুর আরও 4 জনকে নিয়ে মাদ্রাসা বন্ধ করার জন্য 4 কোণায় গিয়ে আজান দিলেন। আজান দেওয়ার সময় পুরো আকাশটা যেন কালো হয়ে গিয়েছিল। বোঝার বাকি ছিল না যে মাদ্রাসার ওপর আসলে কোনো কিছুর একটা ছায়া পড়েছে। আজান দিয়ে পুরো মাদ্রাসার 4 কোণা বন্ধ করা হলো। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। আজকে আমি প্রথমেই মেইলটা পাঠালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সিলেট থেকে জহির, এবং জহির তার নিজের জীবনে একটি ঘটনা শেয়ার করেছেন আজ থেকে 10 বছর আগে তার সাথে ঘটে গিয়েছিল। তো তিনি সিলেটের একটি গ্রামে বসবাস করেন। তো আজ থেকে 10 বছর আগে তিনি একদিন একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। তো ওয়াজ মাহফিল আপনারা জানেন যে গ্রামের ওয়াজ মাহফিলগুলো রাতে হয়, শীতকালের রাতে, এবং সেদিন বেশ শীত পড়েছিল, বেশ ঠান্ডা। তো জহির গিয়েছিল আগে, যখন তিনি গিয়েছেন তখন এই সন্ধ্যা 8টা 7টা 8টা এরকম বাজে। বাট এরপরে যখন মাহফিল আস্তে আস্তে মানে জমতে থাকে তখন গভীর রাত হয়। তো ফাইনালি যখন নাকি মাহফিল শেষ হয় তখন রাত 2টোর মতো বাজে, এরকম একটা সময়। তো অনেকেই ওখানে থেকে গিয়েছিল, অনেকে ওখানে থেকে তারা চিন্তা করছিল যে তারা মোটামুটি ফজর পর্যন্ত ওখানে থেকে ওখানেই ফজরের নামাজ পড়বে পাশে আশেপাশে মসজিদে। বাট জহির বাড়ি ব্যাক করার সিদ্ধান্ত নিল এবং তিনি হাঁটা শুরু করলেন। হেঁটে আসছে, গ্রামের ল্যান্ডস্কেপ যেরকম হয়, মাঝখানে রাস্তা, দুই পাশে নিচু জমি, এবং তখনকার একটা ব্যাপার ছিল যে অনেক সময় তাদের এলাকার যারা জহিরের বয়সী যারা ছিল তারা অনেক সময় ওই ক্ষেত যেহেতু শুকায় ফেলছে, কেটে ফেলছে ফসল ওই জায়গায় খড়কুটা সব মানে জমা করে আগুন ধরাতো। শীতের সময়টা করতো বেশি, এবং তার পাশে বসে তারা আড্ডা দিত, মানে গল্প করত। তো কুয়াশা, এদিকে কুয়াশা ভেসে ভেসে আসতেছে একদিক দিয়ে। তো জহির হেঁটে আস্তে আস্তে এক জায়গায় গিয়ে দেখে বেশ অনেক দূর চলে আসছে রাস্তা ধরে, এক পাশ কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, আরেক পাশে সে দেখতেছে দূরে কুয়াশার মাঝ দিয়ে এক জায়গায় আগুন জ্বলতেছে ক্ষেতের পাশে। তো তখন সে মোটামুটি বাসা থেকে কাছে চলে আসছিল, মানে খুব কাছাকাছি চলে আসছে বাসা থেকে, আর কয়েক কিলোমিটার হাঁটলেই বাসা আর কি। তো এরকম সময় সে ক্ষেতের মধ্যে আগুন দেখে সে একবার ভাবলো তাদের এলাকার ছেলেপেলেরা কিনা। তো সে চিন্তা করতে করতে, এবং বেশ ঠান্ডা লাগতেছে, মানে হু হু করে বাতাস আসতেছে। তো জহির ক্ষেত থেকে নেমে গেল, নেমে হেঁটে হেঁটে যাচ্ছে এবং দূরে দেখতে পাচ্ছে আগুন জ্বলতেছে। তো সে দূর থেকে 2-3 বার হাঁক দিল তাদের এলাকার ছেলেপেলের নাম ধরে। তো হাঁক শোনার পর ওইখান থেকে মনে হলো কেউ ডাকতেছে তাকে, শব্দ আসতেছে এবং শব্দটা অস্পষ্ট, মানে সে বুঝতে পারতেছে না। তো সে ভাবলো যে মানে এই যে এই হাঁক ডাকগুলো যে দিছে ওখান থেকেও যে যারা সাউন্ড করছে তার কাছে মনে হলো যে তাদের এলাকারই ছেলেপেলের গলা শুনছে সে। তো সে হেঁটে যাচ্ছে সামনে। তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাওয়ার কথা আগুনের কাছে, অনেকক্ষণ হয়ে গেছে। সে দেখ কিরে, আমি আগুনের কাছে তো পৌঁছাইতেছি না, আগুন মনে দূরেই রয়েছে, সে হাঁটতেছে। জহিরের কাছে একটু মানে অবাক লাগলো, জানি এতক্ষণে তো আমি চলে আসার কথা, দূরে দেখতেছে আবার আগুন। তো এরকম জহির হাঁটতেছে, এর মাঝে কুয়াশা উড়ে উড়ে আসতেছে চারপাশ থেকে, কুয়াশায় কিন্তু ভরে যাচ্ছে, এবং মাঝে মাঝে ওই আগুনের এই অংশটা ভিজিবলও হচ্ছে না, মনে হচ্ছে আগুনটা মানে এরকম মানে লক বগায় এরকম উঠতেছে মাটি থেকে, আবার নেমে যাচ্ছে কুয়াশার ওই পারে, এরকম লাগতেছে। এবং আগুনের কোনো উত্তাপও লাগতেছে না। সে অনেক দূর হেঁটে আসছে, মানে তার মোটামুটি রাগ উঠে গেল, কারণ মাটি থেকে প্রায় 2 ফিট 2.5 ফিট উপরে যখন আগুন জ্বলে, 2-2.5 ফিট, এটা কিন্তু বেশ বড় কুণ্ডুলি, এবং এটা কিন্তু মানে তাপটা ছড়ায় যায় চারিদিকে, এবং কিন্তু এইখানে এটা হচ্ছে না। তো জহির অনেকক্ষণ হাঁটতে হাঁটতে যখন আগুনের কাছে যে পৌঁছাইতে পারলো না, সে প্রত্যেকবারই মনে করতেছে যে মানে সে ওটার কাছে যাবে এরকম। তো তার হাতে ফ্ল্যাশ লাইট ছিল, সে ফ্ল্যাশ লাইট মারতেছে, কিন্তু কুয়াশার কারণে এই ফ্ল্যাশ লাইট বেশি দূর এগোচ্ছে না, মানে আলো পড়তেছে কিন্তু আলোটা যে ওরকম ভাবে পড়তেছে না, মানে ওরকম দূর পর্যন্ত কেটে যে যাচ্ছে না আর কি। কেমন যেন একটা মানে মেঘের একটা কুয়াশার মতো এরকম একটা আস্তরণ তৈরি হয়ে যাচ্ছে চারিপাশে, বলের মতো মনে হচ্ছে যে আলোটা যে এখন ইসের মধ্যে লাগতেছে। তো জহির ভয় পেয়ে গেল, কারণ আগুন এখনো অনেক দূরে, দেখা যাচ্ছে আগুন দূরে, এবং ওই কোলাহল মনে হচ্ছে দূরত্ব মেনটেন করেই হচ্ছে, অ্যাজ ইফ সে যত এগোচ্ছে তারা পিছিয়ে যাচ্ছে এরকম।
তো জহির ভয় পেয়ে গেল, তার কাছে মনে হলো যে ঘটনাটা খারাপ। সে পেছন দিকে একবার তাকালো, দেখলো যে বোঝা যাচ্ছে যে অনেক দূর থেকে সে আসছে, তার যে রাস্তা, মূল রাস্তা থেকে যে নামছিল সেটা অনেক দূরে চলে গেছে, মানে এবং কুয়াশার মধ্যে পথ হারানোর সম্ভাবনা। এবং এই সময় তার কাছে মনে হতে থাকলো যে তার আশপাশ দিয়ে মানুষজন হাসতেছে, সাউন্ড করতেছে এবং সারাউন্ডেড হয়ে, মানে তাকে ঘিরে, মানে হাসাহাসি সাউন্ড হচ্ছে তাকে ঘিরে আশপাশ দিয়ে। তো জহির তখন ভয়ে দোয়া পড়া শুরু করলো। তো সে বলছে যে সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তেছিল, বারবার পড়তেছিল। এবং এটা পড়ার পর সে যখন পড়তেছে, বারবার পড়তেছে এবং সামনে এগোনো শুরু করলো সেই রাস্তার যেখান থেকে নেমে আসলো আন্দাজ করে সেখানে। এবং তার কাছে মনে হলো যে তার সামনের কুয়াশাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, সে এগিয়ে যাচ্ছে। এবং তার মনে হলো যে তার যে শব্দগুলো আসতেছিল, সে যেই পথে যাচ্ছে সেদিকে আর হচ্ছে না, তার পেছন দিকে অনেক দূরে শব্দগুলো পাচ্ছে সে। আস্তে আস্তে একসময় সে আবার রাস্তা পেল, কিন্তু ততক্ষণ অনেক দূর হাঁটছে, সে অনেক টায়ার্ড হয়ে গেছে। তো একসময় সে পথে উঠে আসলো, উঠে সে পথ থেকে দেখতেছে ওই জায়গায় কোনো আগুন নাই, অন্ধকার। যেখানে একটু দূরে আগুন দেখছে ওই জায়গায় আগুন নাই। জহির কিন্তু অনবরত দোয়া পড়তেছে, অনবরত দোয়া পড়তে পড়তে সে রাস্তা ধরে এগিয়ে গেল। এক সময় হাঁটতে 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 সে তার বাসা পাইছে এবং সে অনেক টায়ার্ড হয়ে গেছিল। বাসায় পৌঁছাইলো, বাসায় পৌঁছায় সে একদম মানে বসে পড়লো। তো এটা হচ্ছে তার একটা স্মৃতি জহির শেয়ার করছে, তার নিজের সাথে ঘটছে। এবং সে বলছে এই দোয়াটা পড়ে সে বেঁচে গেছে। তো সে বলছে যে মানে এই কোনো বিপদে পড়লে বা এরকম কোনো যদি অলৌকিক কোনো ব্যাপারে যদি কেউ দেখে যে এরকম কোনো ভয় পাচ্ছে, সেই দোয়াটা পড়তে পারেন। হ্যাঁ, এই অবশ্যই দোয়াটার অনেক ফজিলত আছে, আপনারা দেখতে পারেন চেক করে। জহিরের পাঠানো ঘটনাটা এতটুকুই ছিল। এখন চলে যাবো আর একটা ঘটনায়, যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন শ্রীমঙ্গল থেকে তৌফিক। এবং তৌফিক তার কাজিন আমানের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তার কাজিন আমান ইংল্যান্ডে থাকে এবং তার একটি ঘটনা তিনি বাংলাদেশে এসে একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন, সেই ঘটনাটা তিনি শেয়ার করছেন, তৌফিক শেয়ার করছেন। তো আমি সেটা আপনাদের কাছে শেয়ার করছি এবং তৌফিক আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি, আমি সেভাবেই ঘটনাটা শেয়ার করব। 2017 সালের কথা। তৌফিকের কাজিন আমান তখন নাকি বাংলাদেশে এসছেন ইংল্যান্ড থেকে। এবং সে কিন্তু এর আগে মাত্র 2 বার বাংলাদেশে আসছিল ছোটকালে। এবং সে ছোটবেলা থেকে, একদম ছোটবেলায় চলে গিয়েছিল ইংল্যান্ডে, ওখানেই মানুষ হয়েছে। তো তার কাছে মানে বাংলাদেশের ঘোরাফেরা করার ব্যাপারটা একটু অন্যরকম, তাকে সবসময় কারো গাইড করে নিতে হতো, কারণ সে চিনত না। তো যাই হোক, সে বাংলাদেশে আসার পর মোটামুটি বাসায় সবাই তাকে খুব আদর যত্ন করে। এবং যেহেতু পরিবারের একটা এমন ছেলে যে নাকি এখানে থাকে না এবং সে খুব কম আসছে, তো সবাই তাকে মোটামুটি এটা ওইটা দেখায়, বুঝায়। তো সে বেশ মজা পাইতেছিল আমান, সে খুব এনজয় করতেছিল সিচুয়েশন। হ্যাঁ, এদিক ওদিক যেত, তার কাজিনদের সাথে যেত, যে ঘুরে দেখতো এটা ওইটা, তার কাছে বেশ ভালোই লাগতো। তো তার কাছে যেটা সবচেয়ে ভালো লাগছে যে তাদের ওখানে একটা চা বাগান ছিল, সেই চা বাগানের ভেতর দিয়ে একটা রাস্তা, সেটা দিয়ে হেঁটে তাকে যেতে হতো। সেখানকার একটা বাজার ছিল এবং সেই বাজারের পাশে অনেক মানে দোকানপাট ছিল, ওখানে খুব এনজয় করতো, মানে চা নাস্তা এগুলো খুব খেত, এগুলো খেয়ে খুব এনজয় করতো তাদের সাথে। তারপর রাতের বেলা ব্যাক করতো। তো এরকম আমান গেছে ওখানে একদিন সন্ধ্যার সময়, এবং তখন শীত পড়তেছে, ঠান্ডা পড়তেছে এরকম সময়। তা আমান গেছে তার এক কাজিনের সাথে, এবং তারা দুইজনই বেশ মানে মজা করতে করতে সন্ধ্যার সময় যাচ্ছিল। তখন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতেছে যে কুয়াশা মোটামুটি ছড়ায় যাচ্ছে চারিপাশে, এরকম একটা অবস্থা। তো হাঁটতে হাঁটতে এক সময় যে তারা পৌঁছায় গেল তাদের যেই আড্ডার জায়গা সেখানে। তো সেখানে যে আড্ডা দিল, গল্প করলো, মানে বেশ সময় কাটাইলো তার অন্যান্য আত্মীয় স্বজন আর তার কাজিনের ফ্রেন্ডদের সাথে। তো তার কাজিনের ফ্রেন্ডরা তার কাজিনকে কোনো একটা স্পেশাল দাওয়াতের কথা বলছে, যে তারা ওখানে যাবে এবং তারা ওখানে যে আড্ডা দিবে, সময় কাটাবে। তো আমানকেও যেতে বলতেছে, আমান বলতেছে যে আমি যাব না, আমার ভালো লাগতেছে না, আই হ্যাভ টু গেট ব্যাক, আমাকে ব্যাক করতে হবে, আই এম নট ফিলিং ওয়েল। তা মানে কাজিন দোনো মানে একটা ডিলেমাতে পড়ে গেল, দোনো মনো একটা অবস্থায় চলে গেল। সে বুঝতে পারতেছে না সে কোথায় যাবে আর কি, দোদুল্যমান অবস্থা আর কি। সে একই সাথে আমানের সাথেও তার যাওয়া দরকার, আবার তার ফ্রেন্ডরাও ডাকতেছে, সে তো ওইখানে লোকাল। তো এরকম একটা অবস্থা। তা আমান তখন বলতেছে যে তুই যা, ওদের সাথে যা, আমি যেতে পারবো, আমার মনে আছে, রাস্তাঘাট সবই মনে আছে, আমি যাচ্ছি। তো এই বলে সে বিদায় নেয় এবং তার কাজিন মানে থতমত খেয়ে যায়। সে একবার ভাবতেছে যে
আমান যদি যাওয়ার পথে হারায় যায় বা কোনো মানে বিপদে পড়ে তাহলে তো মানে তাকেই ধরবে সবাই। তো আমান তখন বলে যে তুই কোনো টেনশন নিস না, আমার কাছে তো মোবাইল আছে, আমার দরকার পড়লে তোরা আমি ফোন করবো। তো বলে আমি ফোন করবো, আর কোনো অসুবিধা নাই, নেটওয়ার্ক ভালো আছে, ফোন করবো তোরে, তুই যা, তুই ওর সাথে সময় কাটা, আমি আসতেছি বলে আমান নিজের মতো রওনা দেয়। তা আমান বেরোইছে তাদের যে ওই মানে যেই রেস্টুরেন্ট পয়েন্টগুলো খাবার দাবার ওখান থেকে, সে সুন্দর করে সে একটা কফির কাপও হাতে নিয়ে নিছে, খেতে খেতে আসতেছে। রাস্তা দিয়ে বেশ খানিকটা হাঁটতে হয়, হাঁটতে 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 আসতে তার ওইখানে ওই চা বাগানের দিকে পড়ে জায়গাটা, এবং তার এই সাইডে পড়তেছে হচ্ছে তার একটা মানে এরকম গাছগাছালিয়াল একটা জায়গা, বেশ জঙ্গলের মতো আর কি। তো সে হাঁটতে হাঁটতে চা বাগানের পাশ থেকে ওই পথটার মধ্যে ঢুকে গেছে আমান, আসতেছে। তার কফিও খাওয়া প্রায় শেষ। তো সে চিন্তা করতেছে যে এটা ফেলবে কই, কেন মাটিতে ফেলতে চাইতেছে না। তো এক জায়গায় দাঁড়ায় সে খুঁজতেছে যে কোথায় কফির কাপটা ফেলবে, কোনো জায়গা পায় কিনা, বা কোনো একটা জায়গায় যদি দেখে ময়লা জড়ো করে রাখে ওই জায়গায় ফেলবে। তো কয়েক সেকেন্ড চিন্তা করছে, এর মধ্যে কিন্তু বেশ ঠান্ডা, মানে বাতাস, মানে হিম বাতাস আসতেছে। অলরেডি তখন রাত হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বাজে এরকম একটা অবস্থা। তো সেরকম পাইতেছে না কোনো জায়গা। তো সে কফির কাপটা নিয়ে আবার হাঁটতেছে। তো একটু পর হাঁটতে হাঁটতে একটা কর্নারের মধ্যে সে দেখলো যে একজন বয়স্ক মানুষ তাকে ডেকে বলতেছে, এই তুমি অমুকের নাতি না? তো সে বলতেছে যে হ্যাঁ, মানে তাদের লোকাল ভাষায় বলতেছে। সে বলছে হ্যাঁ অমুকের নাতি। বলে কই যাইতেছো তুমি? বলে বাসায়। কয় চলো রাত্রেবেলা একলা বেরিয়েছে, আমিও তোমার সাথে যাই। বলে সেই মুরব্বী বেরোলো। তো সে দেখতেছে যে একজন বয়স্ক মুরব্বী মানে এরকম বেরোইছে, বেশ মানে আর কি স্বাস্থ্য ভালো। সে হাঁটা দিল তার সাথে। তো আমান বলতেছে আচ্ছা ঠিক আছে, সে তার ভালো হইলো, আর রাস্তাটা চিনতে পারবে। যদিও তার রাস্তা কিন্তু মোটামুটি মনে আছে, সেইখান থেকে অনেকবার গেছে। তো দুজনে মিলে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে মুরব্বী তাকে জিজ্ঞেস করতেছে এই পাশে যে তুমি তোমার দাদার কবর দেখছো নি, তোমার দাদার কবর দেখছো নাকি? তো আমান বলে যে না দেখি নাই তো আমি। কয় তুমি দাদার কবর এখনো দেখো নাই? বলে না। কাশও দেখাই দিই তোমার, রাস্তায় পড়বো তোমার। তাই নাকি? কয় হ্যাঁ। তোমাদের ওই যে পরিবারের সবাইয়ের কবর আছে এখানে, আসো। বলে সে হাঁটা দিল সে মুরব্বী। তো আমান লোকটার পিছে পিছে হাঁটতেছে। আকাশে এদিকে চাঁদ উঠছে, চাঁদের আলো কুয়াশার মধ্যে পড়ে বেশ জলজলে একটা ভাব। আমার কাছে বেশ মজা লাগতেছে, মিস্টিরিয়াস লাগতেছে। আর সে যেহেতু আসছে লন্ডন থেকে, তার কাছে লন্ডন শহরটাও বেশ মিস্টিক লাগে। আর এই ধরনের একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে মিস্টিক এনভায়রনমেন্ট আরও মজা লাগতেছে। তা আমান হাঁটতেছে মুরব্বীর পিছনে পিছনে। আর সাথে যেহেতু একজন মুরব্বী আছে, সে হারানোর ভয়টা আর নাই তার। তো হাঁটতে হাঁটতে সে বুঝতে পারছে যে মুরব্বী তাদেরই মানে ফ্যামিলির কোনো মানুষ। তো হাঁটতে হাঁটতে নিয়ে গেছে। তো নিয়ে যেয়ে একটা জায়গার মধ্যে ঢুকলো, দেখলো যে ওইখানে সে বুঝলো যে এই জায়গা দিয়ে মানে চা বাগান শেষ হয়ে গেছে, এই সামনে গিয়ে বেশ একটা মানে বেড়ার মতো দেওয়া আর কি ওখানে। তো ওইখান দিয়ে ঢুকে গেল মুরব্বী, সেও পিছে পিছে হাঁটলো। হেঁটে হেঁটে সামনে যায়, দেখতেছে যে বেশ খানিকটা ল্যান্ড, ওই জায়গায় ফ্ল্যাট, এবং বুঝলো যে ওইখানে কবর টবর দেয়া আছে। বুঝতেছে যে ওখানে দেখে যে কবর কিছু ওই যে সিমেন্ট দিয়ে বাঁধাই করা এখানে। তো এরকম হাঁটতে হাঁটতে লোকটা চলে গেল একটা মানে তারও সামনে, মানে আমান যে আসতেছে আমানের থেকে বেশ খানিকটা ডিস্টেন্স সামনে চলে গেল লোকটা। তা আমার পিছে পিছে যাচ্ছে। তো সে চিন্তা করলো যে আমার দাদার কবর দেখাবো আমার, এটা আমার এটা আসলে দেখানো উচিত ছিল, আমার মানে আমার আরও যারা আছে কাজিন তাদের দেখানো উচিত ছিল। তো এই মুরব্বী আমার দেখাইতেছে, এটা কেমন, মানে ওরা দেখাইলে ভালো হইতো আর কি। এই চিন্তা আমানের মধ্যে কিন্তু কোনো অতিপ্রাকৃত চিন্তাও নাই, ভয়ও নাই, এরকম চিন্তা করেই সে যাচ্ছে। তো সেই মুরব্বী হাঁটতে হাঁটতে চলে গেল ওই পিছনে একটা এরকম পাকা কবর, ওটার পিছনে। তো আমান যাচ্ছে ফলো করে ওই লোকটাকে। তো কিছু দূর হাঁটার পর সে কান্নার শব্দ শুনতেছে, মানে ডুকরায় ডুকরায় মনে কাঁদতেছে কেউ, মানে একটা বয়স্ক মানুষ যদি হঠাৎ করে কাঁদতে থাকে এরকম, মানে কেমন জানি কান্নার শব্দটা মানে খুব একটা মানে শ্রুতি না, মানে শুনলে কেমন জানি লাগে, গা কাটা দিয়ে ওঠার মতো একটা কান্নার শব্দ আসতেছে। তো আমার চিন্তা হলো কে কাটতেছে? ওই মুরব্বী কাটতেছে। মুরব্বী কি মানে আর কি মিস করতেছে তাকে বা কিছু, সে চিন্তা করছে হয়তো ইমোশনালি উনি হয়ে গেছে। তো তিনি হাঁটতে হাঁটতে আমান চলে গেল সামনে, যে দেখতেছে ওই মুরব্বী আসলেই এরকম একটা পাকা কবরের কাছে বসে আছে। বসে দুই হাত দিয়ে ধরে সে কাঁদতেছে, মাথা নিচু করে জোরে জোরে কাঁদতেছে। তো সে আমান জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আপনার মন খারাপ? কোনটা, আমার দাদার কবর কোনটা? এসে তো সে কোনো উত্তর দিতেছে না মুরব্বী। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি হালকা হন, আমি দাঁড়ায় আছি। কারণ বিদেশ থেকে আসলে মানুষের কার্টিসিটা একটু বেশি থাকে। সে
তো 2 সেকেন্ড পরে দেখলাম মুরব্বি তার দিকে তাকাইছে, মুখ তুলে এরকম তাকাইছে। তো তাকায় সে মুরব্বির মুখটাই জানি তার কাছে কেমন লাগতেছে, পেল টাইপের, কেমন জানি একটু মানে খুব নর্মাল লুক না, এই চাঁদের আলো আর ঠান্ডা কুয়াশার মধ্যে চেহারাটা জানি কেমন পেল লাগতেছে। তো মুরব্বিটা তারে বলল যে উগা তোমার দাদার কবর, মানে হাত দিয়ে একটা কবর দেখাচ্ছে, আর যেটার মধ্যে সে হাত দিয়ে ধরেছিল কবরটা সেটা ধরে বলতেছে আর ইকা আমার বলে সে খ্যাক 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 করে হেসে দিছে, মুখটা বের করে এরকম হাসতেছে। আমানের সারা শরীরের রোম ফট করে দাঁড়ায় গেছে যখন বলছে যে এইটা আমার বলে হাসতেছে, যখন পুরা শরীরের রোম দাঁড়ায় গেছে আমানের। আমান কি করবে বুঝে উঠতে পারেনি 1 সেকেন্ড, সে ঝেড়ে দৌড় দিল ওখান থেকে, মানে ফট করে দৌড় লাগাইছে সে ভয়ের চোটে। আর সে ওই হাসির শব্দ শুনতেছে। তো যখন নাকি সে দৌড় দিয়ে বের হয়ে এক কর্নারে আসছে, তখন দেখে 2টা কালো কুকুর, কুচকুচো 2টা কালো কুকুর। এগুলা অনেকটা দেখে মনে হইতেছে যে হাউন্ডের মতো, মানে এগুলা তাকায় আছে তার দিকে গড়গড়, এবং চাঁদের আলোতে চকচক করতেছে শরীর। আমানের ভয়ে বুক কেঁপে গেছে, কারণ আমান বুঝতে পারছে যে কুকুর কিন্তু কবরস্থানে কুকুর এমনি ভয়ঙ্কর, আর এই যে কবরস্থানে হাউন্ডের মতো কুকুর কোত্থেকে আসবে। তো আমান তো মোটামুটি সে ওখানে বিদেশে থাকছে, পড়াশোনা করছে, এবং যারাই ইংল্যান্ডে থাকে তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল জগৎ সম্বন্ধে একটা ধারণা আছে, কারণ ইংল্যান্ডে এই জিনিসগুলা সম্পর্কিত কথাবার্তা খুব বেশি প্রচলিত। আমান তখন বুঝতে পারলো যে সে কোনো একটা মানে বাজে কিছুর খপ্পরে পড়ছে, কারণ কুকুরগুলা গড়গড় করতেছে। ওই মুরব্বিকে আর দেখা যাচ্ছে না, তার হাসির শব্দ আর আসতেছে না। আমান ঝেড়ে দৌড় দিল ওইখান থেকে, আবার দৌড়াচ্ছে, এবং সে কিন্তু খুব বেশি প্র্যাকটিসিং মুসলিম ছিল না, যতটুকু পারে মনে মনে সে দোয়া দুরুদ পড়া শুরু করছে, যতটুকু পারে দৌড়াচ্ছে হাঁটতেছে। তো সামনে যে এসে দেখে, সে যেই রাস্তাটা মানে পুরো ওই যে যেখানে গেটটা দিয়ে বের হয়ে যাবে ওইখানে যে দেখে ওই মুরব্বি আবার দাঁড়ায় আছে, এই মুরব্বি দাঁড়ায় আছে, তার দিকে তাকায় আছে, এবং সে মুরব্বির চেহারাটা রিড করতে পারতেছে না, কিন্তু চাঁদের আলো পড়ে তার চোখের ভেতরে অংশ চকচক করতেছে। তো তারে নাকি ওই মুরব্বি জিজ্ঞেস করতেছে ডরাইছনি। তো এইটাতে আমান আরো ভয় পেয়ে গেল, এবং আমান তখন আসলে হিতহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, এতটা ভয় পাইছে সে ওই মুরব্বিকে কাটায় এই পাশে দৌড় দিছে, এবং তখন সে শুনলো আবার ওই মুরব্বি হাসতেছে খ্যাক খ্যাক করে। তো দৌড়াইতে সে আবার ওই চা বাগানে পড়ছে, চা বাগানের মাঝখানের ফাঁক দিয়ে সে দৌড়ায় বেরোতে মানে পুরো এলোমেলো অবস্থা তার। তো সে এক সময় সে বুঝতে পারছে যে হ্যাঁ তার বাড়ি যাওয়ার রাস্তা কোনটা। তো সে ওইটা যে দৌড়ানো শুরু করলো, দৌড়াইতে বাসার মধ্যে আসছে, এসে বাসার মধ্যে গেট ধমাধাম মানে সে কিল মারতেছে। তো বাসায় গেট খুলে দিয়েছে সবাই, সে ঢুকে গেছে। তো সবাই বলছে কি অবস্থা, যার মানে সারা শরীর মানে একদম ঘেমে নিয়ে গেছে ঠান্ডার মধ্যে, এরকম অবস্থা। তাড়াতাড়ি তাকে মানে মানুষ সোফার মধ্যে বসায় জ্যাকেট ট্যাকেট খুলছে, খোলার পর দেখতেছে যে সে প্রায় সেন্সলেসের মতো অবস্থা, তার চোখ উল্টায় যাচ্ছে। তো তখন বাসার মানুষ বললো যে কি হয়েছে, তো সে বললো যে ভয় পাইছি, ডরাইছি। দোয়া পড়ে তাকে ফু দিল, এবং তাকে ওই যে বাসার মধ্যে যারা ছিল তারাই যত দোয়া দরুদ পারতো পড়ে ফু দিছে, পানি ছিটাইছে। এবং আমান কিছু বলার মতো অবস্থায় ছিল না, সে মানে নিজের অজান্তে যা বলতেছে সে ইংলিশে বলতেছে, সে মানে তার নিজের ভাষায় আর বলতেছে না কিছু। তো তারা খুব ভয় পেয়ে গেছে। তো বাসার মধ্যে তাদের ফ্রিজের মধ্যে জমজমের পানি রাখা ছিল। তো একজন মুরব্বি জমজমের পানি এনে তাকে জমজমের পানি ছিটায় দেয় আর পানি খাওয়ায়, সাথে সাথে নাকি তার একটা মানে মনে হয় যে তার উপর থেকে একটা কিছু নেমে গেছে, এরকম একটা অবস্থা। তো সে তখন মানে তাকায় এরকম চোখ বড় বড় করে, তখন জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বলে যে আমি এরকম ব্যাপার দেখছি। সাথে সাথে মুরব্বীরা মুখ চাওয়াচাই করে বলে যে তাদের এক এরকম মুরব্বী, তিনি মানে পরিবারের মধ্যে আর কি মানে তার সাথে গন্ডগোল হয়েছিল মানুষের, এবং তিনি নাকি নিজের পরিবারের সাথে অভিমান করে কিছু একটা খেয়ে মানে পৃথিবী থেকে চলে যান। তো যাই হোক, তো এইটার ফলে মানে তাকে নিয়ে একটু সমস্যা হয়েছিল, সবাই জানাজা পড়া নিয়ে একটু সমস্যা হয়েছিল ওই জায়গায়, এবং জানাজা পড়তে চাচ্ছিল না অনেকে। তো তারপরে ফাইনালি জানাজা পড়া হয় এবং তাকে মানে ওখানে দাফন করা হয়। তো ওইটা নাকি অনেকে ভয় পায়, অনেকেই নাকি ওনাকে এরকম দেখে ফেলে ওদিক দিয়ে আসার সময়, এটা শোনা গেছে ওইখানে অনেকে বলে। আবার মানে ওখানকার অনেক মানুষ আছে যারা হুজুর, তারা বলে যে আসলে ওইটা না, দুষ্ট কোনো জিন মানুষকে ভয় দেখায় ওইখানে। তো আমান যেহেতু দেখে ফেলছে জিনিসটা মানে একটু অন্যরকম, আর আমানের এই অভিজ্ঞতাটা শুনে ভয়ে মানে অনেকেই পুরো একদম শুকায় যায়, কারণ তারা অনেকেই পথ দিয়ে চলাফেরা করে। তো আমানকে পরদিন ওখানকার যে বড় হুজুর আছে তাকে এনে ঝাড়ানো হয়।
তো তিনি এসে বলেন যে ওইখানে একটা দুষ্ট জিন আছে, বড় হুজুর বলে দুষ্ট জিন আছে, যে নাকি ওই যে উনি যিনি চলে গেছেন আর কি মুরব্বী, তার আশপাশ দিয়ে থাকতো আর কি, তার আশপাশ দিয়ে থাকতো এবং তাকে প্ররোচনা দিত। তার তিনি যেভাবে মানে অ্যাবনর্মালভাবে চলে গেছেন সেই কাজটা করার প্ররোচনা দিত সবসময়। তো সেই ওদিক দিয়ে আশেপাশে ঘোরাফেরা করে এবং সেই ভয় দেখায় মানুষকে। তো আমানকেও সেই ভয় দেখাইছে। তো আমানকে বলে যে যেহেতু সে এখানে আসছে হঠাৎ করে এবং পরিবারের একজন মানুষ, তাকে এরকম রাতের বেলা চলাফেরা করতে দেওয়া উচিত না, সাথে কেউ থাকবেন, পরিবারে ছাড়বেন না। তা আমানকে যে এই কাজে নিয়ে গেছে তার অনেক বকাঝকা করা হয়, সে কেন একা আসতে দিছে আমানকে, তো এই কারণের জন্য খুবই বকাঝকা করা হয়। তো এরপর তো আস্তে ধীরে আমান দু একদিন পরে আস্তে ধীরে একটু সুস্থ হয়, তারপর সে ঢাকায় চলে আসে, আর তারপর সে চলে যায় সরাসরি ব্যাক করে ইংল্যান্ডে চলে যায়। তো এই ছিল তৌফিকের শেয়ার করা একটা ঘটনা, তার কাজিনের ঘটনা। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ ভয়ের মনে হয়েছে। আসলে ঘটনাটা এতটাই ভয়ের, আমার মনে হয় এইরকম সিচুয়েশনে কে সাস্টেইন করতে পারেন এইটা আসলে কিন্তু ভাবার বিষয়। কারণ আমার মনে হয় না খুব বেশি মানুষ এরকম লাইভ এন্টিটি যদি সামনে পড়ে সে ওখানে ঠিক থাকতে পারবে, বেশিরভাগ সম্ভাবনা কলাপস করার। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি রিয়াদ ফেরদৌস বলছি। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নুসরাত আপু। এটি ওনার ছদ্মনাম, এটা ওনার জীবনের একটি করুণ ঘটনা বলা চলে। তো সরাসরি ওনার ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনার আগে ওনার বাড়ির বর্ণনাটা একটু দিচ্ছি, এতে বুঝতে সুবিধা হবে। ওনাদের বাড়িটা ছিল দক্ষিণ দুয়ারি বাড়ি, উত্তর দিকে পুকুর আর কবরস্থান, আশেপাশে সব চাচা ফুপুদের বাড়ি, একটা যৌথ পরিবারের মতো গ্রামের বাড়ি। তো ওনার বাবা একজন পিয়ন এবং নাইট গার্ড ছিলেন। ওনার বাবা ছিলেন বংশের বড় সন্তান। ছোটবেলায় ওনার বাবার পোলিও হয়, তাই ডান সাইড প্যারালাইজড হয়ে যায়। সেজন্য তিনি বেশি দূর পড়াশোনা করতে পারেনি, কোনো রকম ক্লাস 9 পর্যন্ত পড়তে পেরেছিলেন। সেই যোগ্যতায় গ্রামের স্কুলে ওনার বড় দাদা পিয়নের চাকরি নিয়ে দেন। তবে সেটা ওনার জন্মের সময়, নুসরাত আপুর জন্মের সময়। এর কয়েক বছর পরে স্কুলের নাইট গার্ড চলে যাওয়ার কারণে ওনার বাবা নাইট গার্ডের দায়িত্বও পান। এখন পর্যন্ত তিনি সেই দায়িত্বেই রয়েছেন। সেজন্য নুসরাত আপু এবং ওনার মা একসাথে ঘুমাতেন। তো 10 বছর আগের ঘটনা, 2010-11 সালের দিকে। 2010 সালে ইয়ার চেঞ্জ পরীক্ষার কিছু মাসে আগের ঘটনা। উনি তখন এইচএসসি ফার্স্ট ইয়ার। ওনার এক নিকট আত্মীয় ওনার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এসেছিলেন। উনি মোটেও রাজি ছিলেন না। সবাই মিলে ওনাকে নানাভাবে কথা বলা শুরু করলো। সত্যি বলতে গেলে ওনাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। মেয়ের বিয়ে দিতে তখন পরিবারের অন্যান্য মানুষজন তার বাবাকে প্রেশার দিচ্ছিল। আর ওনার বাবা হচ্ছে গ্রামের হাই স্কুলের একজন পিয়ন প্লাস নাইট গার্ড। তো ওনার বাবার স্বপ্ন ছিল উনি ওনার মেয়েকে বড় করবেন, একজন বড় ব্যাংকার হবে। তো যাই হোক, ওনার সে আত্মীয় স্বজনরা ভেবেছিল যে বিয়ে দেওয়ার সময় যেহেতু অনেক খরচ হবে, সে ভেবে ওনারা ছেলে দেখা শুরু করে। তো তারা তাদের পছন্দ অনুযায়ী পাত্রও খুঁজে পায়। ছেলের বয়স ওনার আঙ্কেলের বয়সের সমান, কোনো এক গ্রামের স্কুলের টিচার, তার উপর ছিল ডিভোর্সি। উনি কোনোভাবেই বিয়েতে রাজি ছিলেন না। অনেক ঝড় ঝামেলা সহ্য করতে হয়েছিল ওনাকে সেই বিয়ে ঠেকানোর জন্য। যখন ওনাকে কোনোভাবে রাজি করানো গেল না, তখন সবাই বলেছে ঠিক আছে, ক্যান্সেল করে দাও, আবার ওরা পড়াশোনা শুরু করুক, যখন ও চাবে তখন আবার বিয়ে হবে। তো যাই হোক, উনি ওনার নিজের খরচ নিজেই চালাতেন, উনি স্টুডেন্ট পড়াতেন। তো 2010 সাল, তো তখন ঠান্ডা কেবলে পড়ছে আর কি এমন। তো কয়েকদিন ধরে উনি খেয়াল করছেন যে উনি ফজরের নামাজের সময় ঠিক মতো ঘুম থেকে উঠতে পারছেন না। উনি কিন্তু অলওয়েজ ফজরের নামাজ ঠিক সময় পড়েন। তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যেমন পড়ালেখায় অমনোযোগী, নামাজে অবহেলা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, রাতে অদ্ভুত টাইপের স্বপ্ন দেখা, চিৎকার করে ওঠা। তো উনি প্রায় খেয়াল করেন যে শুধু ফজরের নামাজ না, অন্যান্য নামাজগুলো ওনার মিস হয়ে যাচ্ছেন। তো এক রাতের ঘটনা, তখন রাত বাজে প্রায় 3টা থেকে 3:10। ঠান্ডা কিছুর সাথে হাত লেগে ওনার ঘুম ভেঙে যায়। তো কয়েক সেকেন্ডের মধ্যে ওনার মনে হলো ওনার মা তো, যেটা ঠান্ডা পড়েছে, ওনার মা তো বাইরে গিয়েছিল, ভিতরে এসেছে, ওনার মায়ের হাতে সাথে হয়তো টাচ লেগে ওনার ঠান্ডা লাগছে। পরে কি মনে করে উনি গায়ের কম্বলটা একটু সরালেন। সরানোর পর যেটা দেখলেন সেটা সত্যি অবিশ্বাস্য। বিদঘুটে কালো একটি সাপ, যার চোখগুলো ছিল সাধারণ সাপের তুলনায় অনেক গুণ বড়, মাথা ছিল কেমন ভয়ঙ্কর অদ্ভুত টাইপের, জিহ্বা বের করে আছে কুকুরের মতন, চোখে হিংস্রতা নিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। উনি কোনো রকমে আম্মা বলে
জোরে একটা চিৎকার দিলেন, এরপরে আর কিছু বলতে পারেননি। সকালে ওনার আম্মা বলেন যে কী হয়েছিল তোর, রাতেবেলা এভাবে ডাকছিলি কেন? উনি জাস্ট বিষয়টা আসলে গুরুত্ব দেন। উনি ভেবেছিলেন যে উনি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছেন। এর মাঝে বেশ শীত পড়ে গেছে। একদিন দুপুরবেলা টিভি খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়েছেন ওনার খেয়াল নেই। ঘুমের মধ্যে উনি দেখছেন কোথায় যেন উনি বেড়াতে গিয়েছেন। একটা অনেক বড় মাটির বাড়ি, বাড়ির পেছনে জোড়া তাল গাছ, সামনে অনেক বড় একটা আম বাগান, আরেক পাশে অনেক বড় একটা পুকুর। পুকুরের দিকে সেই বাড়ির একটা দরজা ছিল। সেই দরজা দিয়ে উনি পুকুর পাড়ে যেতেই ওনার মুখে গিয়ে যেন পানির ছিটা দেয়, ওনার ঘুম ভেঙে যায়। বাট ওনার যখন ঘুম ভেঙে গেল, উনি মনে হলো যে ওনার মনে ছিল যে উনি সত্যি কিছু দেখছেন। কিন্তু যাই হোক, ওনার একটু ভয় লাগছিল, যেহেতু বললাম উনি একটু ভয় পাচ্ছিলেন কোনো কারণে। উনি ওনার মাকে ডাকলেন, দেখলেন যে বাড়িতে কেউ নেই। ওনার আর একটু ভয় লাগলো। উনি চেষ্টা করে ছোটো ক্লাস পড়তে লাগলেন। ওনার শরীর ভারী হওয়াটা কিছুটা কমে গেল। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তো ঘরে আলো জ্বালানোর জন্য উনি সুইচ বোর্ডে হাত দিতেই হঠাৎ করে ঠান্ডা অনুভব করলেন। তো বলে রাখা ভালো, সন্ধ্যা হলে ওনাদের ঘর কিন্তু একেবারে অন্ধকার হয় না, পুরোপুরি মানে সন্ধ্যা না হওয়া পর্যন্ত আবছা আলো থাকে। সে আলোতে উনি দেখলেন যে কালো একটি সাপ সুইচ বোর্ড পেঁচিয়ে আছে। এত পরিমাণ ভয় পেয়েছিলেন সেদিন বলার মতো না। দৌড়ে ঘরের বাইরে চলে যান, গিয়ে দেখেন ওনার ভাই আসছে। তাকে কিছু বলার আগে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। সেখান থেকে তুলে ওনার ভাইয়ের বারান্দায় ওনাকে শুয়ে দেওয়া হয়। এর মাঝে ওনার মাও বাড়ির ভিতরে আসে, এসে দেখে এই অবস্থা। ওনার ফুপা আসেন, যিনি ওনাদের গ্রামের ডাক্তার। এসে ওনার পালস দেখেন, প্রেশার চেক করেন, বলেন সবই ঠিক আছে। তার কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরলে ওনার ভাই জিজ্ঞেস করলে কী হয়েছিল তোমার? কোনো রকমে অস্পষ্ট সুরে উনি বললো যে জাস্ট সাপ দেখলাম, আর ইশারা দিয়ে দেখাচ্ছিল যে ওই সুইচ বোর্ডের দিকে। পুরো ঘর তনে করে খুঁজেও কোনো সাপ পাওয়া যায়নি। সবাই বলে হয়তো সাপ ছিল, হয়তো চলে গেছে। কিন্তু ওনার জীবনে ভয়ঙ্কর কিছু বিভৎস ওনার জন্য অপেক্ষা করছে। ওনার আমা বললো ভয়ের কিছু নেই। হাত মুখ ধুয়ে পড়ার টেবিল বসছে পড়াশোনা করার জন্য, কিন্তু পড়ায় মন বসছে না। মন চলে যাচ্ছে স্বপ্নের বাড়িটার দিকে। কেন জানি মনে হচ্ছে সেই বাড়িটা ওনার অনেক আপন, অনেক কাছের, কিন্তু কেন জানি সেই বাড়িটা কোথায়। অথচ ওনার মন টানছে সে বাড়ির দিকে। উনি চেনে না সেই বাড়িটা, জানেন না কিছু। সেই বাইরে ভাবনার ছেদ পড়লো ঠান্ডা স্পর্শে। এবার উনি আরও আটকে উঠলেন, কারণ প্রথমবার দেখেছিলেন তখন হয়তো বাজে স্বপ্ন ছিল। দ্বিতীয়বার যখন সুইচ বোর্ড দেখেছিলেন তখন হয়তো ভেবেছিলেন সত্যি সাপ এসেছিল। এবার উনি পরিষ্কার দেখলেন যে একটা সাপ ক্রমাগত ওনার বইয়ের পড়ার টেবিলের উপরে জাস্ট ফনা তোলে আছে এবং অনেক হিংস্রভাবে তার দিকে তাকিয়ে আছে এবং অনেক রাগ। সাপটাকে দেখে উনি চিৎকার করে উঠলেন। তবে সাপটা ছবল দিচ্ছিল ওনার বইয়ের পাতার উপরে, এবং কিছুক্ষণ পরে দেখা গেল যে ওনার বইয়ের পাতাগুলো ছিঁড়ে গেছে ওইখানে। ওনার আম্মা এসে জিজ্ঞেস করলো যে বই কে ছিল? উনি শুধু বলেন যে সাপ। ওনার মা বলল সাপ কোথায়? যাই হোক, ওনার মাকে উনি সব কিছু খুলে বললেন, ওনার 3টা স্বপ্নের ঘটনায় খুলে বললেন। তো বলে রাখা ভালো, ওনার বাড়িতে ওনার কিন্তু ছোটোবেলায় একবার জিনের আসর হয়েছিল। তো ওনার মা ভাবেন যে হয়তো জিনটা ফেরত এসছে কিনা, তাই কার কাছে যাওয়া যায়, কে চিকিৎসা করবে, এসব বলতে গিয়ে ওনার মা ঘর থেকে শোবার ঘরে ওনাকে নিয়ে যায়। কিছুক্ষণ পর খাওয়ার জন্য ওনার মা ওনাকে সেদিন ডাকলেন, কিন্তু ভাতের প্লেট নিয়ে পরবর্তীতে উনি ছুঁড়ে ফেলে দিলেন। সাপ করে চিৎকার করে উঠলেন। সবাই অবাক হয়ে গেল ওনার কথা শুনে। কোথায় সাপ? উনি বললেন যে ভাতের ভেতর। উনি দেখছেন যে ভাতের ভেতরে সাপগুলো কিলবিল করছে, প্রচুর ছোট ছোট সাপ। ওনার চেহারা দেখে সবাই বলল যে উনি সত্যি কথা বলছেন। ওনার মা এবার চিন্তিত হয়ে গেল যে ছোটবেলার সমস্যা মনে আবার ফিরে এসছে ভয়ঙ্করভাবে। এবার প্রতিদিন সব জায়গায় শুধু উনি সাপ দেখতেন, কখনো বড় সাপ, কখনো ছোট সাপ, প্রতিটা জায়গায় সাপ। তো কিছু খেতে পারতেন না। খুব ক্ষুধা লাগলে উনি চোখ বন্ধ করে থাকতেন, ওনার মাও ওনাকে খাইয়ে দিতেন। এমনকি উনি গ্লাসের মুখে পানিও খেতে পারতেন না, গ্লাসের মুখে দেখতেন যে চিকন একটি সাপ পেঁচিয়ে আছে গ্লাসের দিকে। এদিকে এই সমস্যা চলছিল আর তার মন চলে যাচ্ছিল সেই স্বপ্নের বাড়িটার দিকে। বারবার কোথায় যেন উনি হারিয়ে যেতেন, শুধুমাত্র সেই বাড়িটার খোঁজে। সবাই খুঁজে খুঁজে ওনাকে বের করতেন বিভিন্ন জায়গা থেকে। এক সময় সেই কালো আকৃতির সাপ, যেটা উনি সবসময় দেখতেন, এটা নিয়ে ওনার বাসার সবাই বেশ চিন্তিত হয়ে গেলেন। একসময় উনি অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেল। উনি অনেকটা পাগলের মতন অবস্থা, কাউকে চিনতে পারতেন না, কোনো কিছু খেতে পারছেন না, পড়াশোনায়
বা নামাজে কোনো কিছু মন নেই। এই অবস্থা দেখে ওনার চাচা বললেন যে আমি জানতাম একে দিয়ে পড়াশোনা হবে না, ওর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, ওকে বিয়ে দিতে এই জন্যই রাজি হচ্ছিল না। এবার চলতে থাকলে আমাদের বংশের মান সম্মান সব কিছু ডুবে যাবে, এর আগে ওকে বিয়ে দিয়ে দাও। তখন সবাই বিশ্বাস করে নিল এই ভেবে যে তারা নিজেরা মধ্যে, সে হয়তো নিজে হয়তো কারোর সাথে অ্যাফেয়ার আছে বা অন্য কোনো কিছু আছে। ওনার মা বাবার আসলে বলার কিছু ছিল না, কারণ ওনার ফাইন্যান্সিয়ালি একটু উইক ছিলেন, ওনার চাচা অবস্থা একটু ভালো ছিল। ওনার মা এই সময় অনেক কবিরাজ হুজুর অনেক আলেম দেখিয়েছেন, কিন্তু কেউই কোনো কিছু করতে পারেনি। তার শেষ পর্যন্ত ওনার বাবা মা বিশেষ করতে বাধ্য হয়েছিলেন যে ওনার হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক আছে। এর মধ্যে ওনার রিলেটিভরা বিয়ের আয়োজন শুরু করে ফেলেছে। ছেলের বোন সবাই এসে ওনাকে দেখে গেছে, তাদের পছন্দ হয়েছে। ওনার চাচা বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলেন। এক শুক্রবার বিয়ে, পরের শুক্রবার প্রথম শুক্রবার হচ্ছে ওনাকে দেখতে আসেন এবং পরের শুক্রবারই বিয়ে। ওনার কোনো খেয়াল নেই, উনি যেন একদম হিপনোটাইজড হয়ে আছেন। ওনার চাচাজি বলছেন যে ওনার চাচা ঠিক যেভাবে বলছেন ঠিক সেভাবে করছে, সেভাবে সব কিছু করছে। দেখতে দেখতে সেই বিয়ের দিন চলে আসলো, শুক্রবার। ওনাকে নিয়ে সবাই ব্যস্ত। বিষয়টা হলো উনি বিয়েতে কখনোই রাজি ছিলেন না, কিন্তু সেদিন কিন্তু উনি একটুও প্রতিবাদ করেননি। অনেকটা দেখে মনে হচ্ছিল যে উনি অপেক্ষা করছেন বিয়ের জন্য। বিয়ের ঠিক আগ মুহূর্তে উনি জানতে পারলেন যে যার সাথে বিয়ে হচ্ছে সে ডিভোর্সি। শুধু ডিভোর্সি নয়, ওনার বয়স হচ্ছে ওনার চাচার বয়সী। ঘটনার শুরুতেই যার কথা বলা হয়েছিল। তো সেই বিয়েকে উনি কিন্তু প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন। তো সেই লোকের সাথে ওনার বিয়ে কিছুক্ষণ পর। ব্যাপারটা একটা এরকম যে একটা শরীর থেকে একটা রূহ চলে যাওয়ার পর নিথর হয়ে যায়, যেমন শরীরটা লাশ কিছুক্ষণ সব কিছু বুঝতে পারে তার সাথে কী হচ্ছে না হচ্ছে, ঠিক তেমন ছিল ওনার মন। উনি বুঝতে পারছে যে সব কিছু ওনার সাথে অন্যায় হচ্ছে, কিন্তু ওনার কিছু করার ক্ষমতা ছিল না। বিয়ে হয়ে গেল। ওনার বাড়ি থেকে সে বাড়িতে যেতে উনি চলে গেলেন, সাথে গেলেন ওনার দাদি। আসলে যে বিষয় হলো, ওই বাড়িতে গিয়ে কেন জানি ওনার খুব পরিচিত লাগছিল, মনে হচ্ছিল অনেক যুগ ধরে বাড়িটা চেনা, কোথায় কি আছে সব কিছু উনি বলে দিতে পারছেন। রাতে উনি একাই থাকলেন, যার সাথে বিয়ে চলেছেন সারা রাত উনি আসেননি, কোথায় ছিল এটা উনি জানেনও না। একসময় ওনার মনে হলো এই সেই বাড়ি যে বাড়ি উনি স্বপ্নে দেখেছিলেন। সকালে ওনার মনের ভাব একদম পুরোপুরি বাস্তবের উপর নিল। আসলেই সেই বাড়ি, সেই মাঝখানে বড় উঠান, সামনের দিকে বিশাল আম বাগান, ঘরের পেছনে জোড়া তাল গাছ, আর এক পাশে সেই পুকুর, আর পুকুরের দিকে সেম দরজা, সবগুলো একদম সেম টু সেম। কারণ ওনার সে সময় ওনার অবস্থা আসলে মেন্টাল অবস্থা খুব একটা ভালো ছিল না, উনি ওনারকে পুরোপুরি কন্ট্রোল করতে পারতেন না। তো দূর পর্যন্ত এসব দেখে ওনার কেটে গেল। ওনার বাড়ি থেকে লোকজন আসলো ওনাকে নিয়ে যাওয়ার জন্য, যেটা হয় রিলেটিভরা। তো উনি এই বাড়িতে আসার পরে বাড়ি থেকে আর যেতে চাইলেন না, যেটা দেখে ওনার মা বাবা রিলেটিভরা সবাই খুব অবাক হয়ে গেলেন যে মেয়ে বাড়ি থেকে যাবে না কেন। ওনাকে সেদিন কেউ বাড়ি থেকে নিতে পারেনি। এর মাঝে সাপগুলো দেখা বন্ধ হয়নি, উনি সাপ প্রতিনিয়ত দেখে যাচ্ছেন। শুধু দেখছেন না, আস্তে আস্তে সব কিছু কেন জানি বাস্তব হয়ে উঠছে। একটা সময় উনি পুরোপুরি অসুস্থ হয়ে পড়লেন, বলতে গেলে পাগল হয়ে গেছিলেন। কাউকে চিনতেন না, বাবা মা আত্মীয় স্বজন ফ্রেন্ড সবাই তার কাছে হচ্ছে না। এভাবে 2 থেকে 3 দিন উনি ওই বাড়িতে ছিলেন। এরপরে ওনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। দেখেন ওনার শ্বশুর বাড়ি থেকে ওনার বাবা বাড়িতে ফোন করে, ওনাকে নিয়ে আসার জন্য বলে। কল পেয়ে ওনার চাচাতো ভাই ফুপা তো সবাই কাজিনরা আর কি ওনাকে নিতে যাওয়ার পর সময় উনি ওনাদেরকে অনেক মারধর করে, অনেক কিছু করে, কিন্তু উনি কোনোভাবেই যেতে চাচ্ছিলেন না ওই বাসা থেকে। এরপর অনেক কষ্ট ওনাকে একটা ভ্যান ভাড়া করে ওনার নুসরাতাপুর বাবার বাড়িতে ওনাকে নিয়ে আসা হয়, এবং বাড়িতে আনার পরে ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। ওনাকে এতটাই উনি আনকন্ট্রোল ছিলেন, সেই ইঞ্জেকশনের জন্য প্রায় 24 ঘন্টা উনি ঘুমিয়েই ছিলেন। তো একদিন ওনাদের মসজিদে একজন ইমাম সাহেব ওনাকে দেখতে এসেছিলেন। ওনাকে ছোটোবেলায় ওনার কাছে আরবি পড়তেন, ওনাকে খুব নিজের মেয়ের মতো স্নেহ করতেন। উনি যে এতটা অসুস্থ উনি জানতেন না, কি এক কাজের জন্য ওনাদের গ্রামে এসেছিলেন। তো নিজের মেয়ের মতো স্নেহ করতেন যেহেতু বললাম, উনি নাকি মানে হুজুর যিনি ছিলেন উনি নাকি স্বপ্নে, ইমাম সাহেব যিনি ছিলেন উনি স্বপ্নে দেখেছিলেন যে ওনার অনেক বড় বিপদ, কিন্তু বিভিন্ন কাজের জন্য উনি আসতে পারেননি। তো সেদিন কিছু না বলে উনি বাজারে গিয়ে কালো একটা সুতা নিয়ে ওনাকে, যেটা কোমরে যে সুতাগুলো বাচ্চাদের অবশ্যই বেঁধে দেয়, এরকম একটা সুতা সরষের তেল আর কিছু আগরবাতি নিয়ে আসে। মাগরিবের নামাজ শেষে সেগুলো ঝাড়ফুঁক দিয়ে সুতাটা ওনারকে গলায়, পায়ে এবং ডান হাতের কবজিতে পড়তে বলেন।
এর আগে উনি অনেকক্ষণ ধরে ঝাড়ফুঁকও করেন। অনেক দিন পর উনি একটু সুস্থ ফিল করলেন, আর তেল পড়াটা ওনার মাকে বললেন যে এই তেল পড়াটা ও যেন ব্যবহার করে, আর সাথে কিছু পানি পড়া দিলেন প্রতিদিন গোসলের সময় যেন এই পানি পড়া মিশ্রিত পানি দিয়ে উনি গোসল করেন। তো অনেকদিন পর উনি নির্ভয়ে নিজের হাতে ভাত খেলেন। তো ওনার ভাতের প্লেট, গ্লাস সব কিছুতেই সেই হুজুর একটি সূরার নকশা এঁকে দিয়েছিলেন। আর বলে যাওয়ার সময় উনি বলে গেলেন যে আমি পরশুদিন আসবো। হুজুরে আমল করে দেয়া যে জিনিসগুলো ছিলেন ওগুলো আমলগুলো করে উনি আস্তে আস্তে সুস্থ বোধ করছিলেন। একদিন পর হুজুর আসলেন। উনি শুধু এটুকুই বললেন যে ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়েছে, সেটা উনি কাটিয়ে দিয়েছেন, এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আর যা যা কিছু আমল শিখিয়ে দিয়েছিলেন আমলগুলো করতে হবে নিয়মিত। আমল শুরু করতে বলে দিয়ে হুজুর চলে যান। আল্লাহর অশেষ রহমতে হুজুরের ওসিলায় উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। একদিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ওনাদের পুকুর পাড়ে উনি বসেছিলেন। পুকুর পাড়ে ওনাদের পারিবারিক একটি কবরস্থান রয়েছে, যেটা উত্তর পাশে, আর পশ্চিম পাশে হচ্ছে ওনার ছোট চাচার একটি বাগান বাড়ি। সেই বাগানের পুকুরের ধার ঘেঁষে একটা বড় করই গাছ। তো পুকুর পাড়ে বসে থাকতে থাকতে সেই করই গাছে ওনার চোখ পড়ে উনি হঠাৎ আটকে ওঠেন। গাছের সাথে পেঁচিয়ে আছে বড় একটি কালো সাপ, যেটি তার দিকে তাকিয়ে আছে খুব বাজেভাবে, এবং তাকে বলছে তোকে আমি মারবই, যেভাবেই হোক তোকে আমি ছাড়বো না। এই কথাটা উনি পরিষ্কার শুনলেন এবং কিছুক্ষণের মধ্যে চোখের পলকে সাপটি অদৃশ্য হয়ে গেল। যাই হোক, উনি যেভাবে ইমাম সাহেব যেভাবে আমল করতে বলেছিলেন উনি সেভাবে আমল করছেন, উনি কিছুটা সুস্থ ফিল করছেন। তখন ওনার চাচা বললেন ও তখন সুস্থ হয়ে গেছে, ওকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও। এই কথা শুনে উনি আকাশ ভেঙে পড়লেন। শ্বশুরবাড়ি মানে কি? শ্বশুরবাড়ি? আমার আবার বিয়ে হলো কখন? তখন ওনার পরিবারের সবাই ওনাকে প্রুফ দিলেন যে এই বিয়ের ছবি, তোমার বিয়ে হয়েছে। কিছুদিন পরে উনি বললেন যে না, এই বিয়ে আমি মানি না, কারণ আমার বয়স তখন, ওনার বয়স তখন আসলে 18 বছর হয়নি। তো উনি খুব সিরিয়াসলি বললেন যে যদি এই বাড়িতে তোমরা যেতে আমাকে বাধ্য করো তাহলে আমি আইনে আশ্রয় নেব। তো ওনার হুমকিটা যখন সবাই বুঝতে পারলো যে আসলেই উনি সিরিয়াসলি বলছেন, তখন উনি পরিবার ওনাকে বললেন যে তুমি কি চাও? তখন উনি বললেন যে আমি কোনো কিছু চাই না, আমি ডিভোর্স চাই, এই বিয়ে আমি মানি না। তা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ওনার ডিভোর্সটা হয়ে যায়। তো একদিন উনি রাস্তার ধারে আনমনে হয়ে বসে আছেন। ওনার পাশের বাসায় ওনাকে উনি বড় আব্বা বলে ডাকতেন। তখন ওনার বড় আব্বা হচ্ছে খুব আলেম প্রকৃতির একজন মানুষ। তো ওনার বড় আব্বা বলছেন যে আম্মু তোমার কি হচ্ছে, তুমি এভাবে বসে আছো কেন? উনি জাস্ট ওনার দিকে একবার তাকালেন আর উনি বললেন যে তোমার কাছে শয়তান আসতে পারবে না। উনি পুরো অবাক হয়ে গেলেন যে উনি কিভাবে বুঝলেন। বড় আব্বা উত্তরে বলেছিলেন যে তোমার আম্মুকে দেখা করতে বলো আমার সাথে। তো উনি সাথে সাথে ওনার আম্মাকে ডেকে আনেন। ওনার আম্মাকে বলেন, যা সত্যি আসলে অবিশ্বাস্য, ওনাকে আসলে কুফরি করা হয়েছিল সেটা কিন্তু আগে হুজুর বলেছিল, কিন্তু কে করেছে এটা কিন্তু আগে থেকে বলা হয়নি। তো বড় আব্বা বলেন যে হুজুর শনিবার আমাদের বাসায় এসো, তোমার দাদির সাথে তোমাকে কথা বলে দিব, মানে বড় আব্বার মা। তো ওনার সাথে কথা বলিয়ে দিব, তোমার সমস্যার সমাধান আশা করে হবে। মা যেহেতু এগুলো ব্যাপার নিয়ে কাজ করেন, জানেন, তুমি ওনার সাথে কথা বলো। তো শনিবারে উনি যাওয়ার সময় আর কিছু জিনিসপত্র নিয়ে যেতে বলেছিলেন, যে জিনিসগুলো লাগবে। তো মাগরিব নামাজের পর অজু করে উনি মাটির ঘরে বসেন। সেখানে ওনার বড় আব্বার মা, মানে ওনার দাদি আসেন। সামনে জ্বলছিল একটি কুপি আর কিছু আগরবাতি। দাদি বসার কিছুক্ষণ পরে ওনার মধ্যে উনি নুসরাত খেয়াল করলেন যে একটা কেমন যেন ঝাঁকুনি। সাথে সাথে একটি আওয়াজ পেলেন সালাম দেওয়ার। পুরো ঘর জুড়ে শুধু নুসরাত আপু আর সেই দাদি। উনি ভয় পাচ্ছিলেন দেখে হঠাৎ করে ওনার দাদির মুখ থেকে একটা ভয়েস ভেসে আসলো যে আল্লাহ, আমি আল্লাহর বান্দা, ভয়ের কিছু নেই। নুসরাত আপু সালামে উত্তর দিলেন। উত্তর থাকার পর কিছুক্ষণ চুপচাপ থাকলো সেই ওনার দাদিটা। তখন দাদি ওনাকে বললো যে ওনাকে কুফরি করা হয়েছে দুই দিক থেকে। একটা হচ্ছে ওনার রিলেটিভ করেছেন বিয়ে দেওয়ার জন্য, আরেকটা করেছেন সেখানকার, যেই বাসায় বিয়ে ছিল সেইখানকার কোনো একজন মহিলা ওনাকে মারার জন্য। কিন্তু ওনার রিলেটিভের মধ্যে আসলে কে কাজটা করেছে এটা জানতে ওনারা খুব চাচ্ছিলেন। এটা উনি প্রথমে জিজ্ঞেস করেন দাদিকে যে কীভাবে হয়েছিল। দাদির মাধ্যমে যে জিনটি এসেছিল তাকে জিজ্ঞেস করছিলেন। তো উনি সেই দাদি পরে ওনাকে বলেন যে এটা তো বলা যায় না। তো উনি বললেন যে আমি যে কোনো শর্তে আমি রাজি, আমাকে প্লিজ বলেন। তখন উনি বললেন যে তুমি যদি এটা জানতে চাও আমার কাছে কখনো কোনো সাহায্যের জন্য আসতে পারবে না। উনি রাজি হয়ে গেলেন। তখন ওনার দাদি বলেন যে
তোমাকে এই কাজটা করেছে এক টুকরো জমির জন্য। যখন উনি বিয়ের জন্য রাজি হননি তখনই ওনাকে কুফরি করা হয়েছে। আর এই জন্য উনি স্বপ্নে একটি বাড়ি দেখতেন, আর ওই বাড়ি থেকে ওই বাড়িতে কোনো একজন মহিলা কুফরি করেছিল যেটার জন্য উনি সাপ দেখতেন। যখন জমি ওনার চাচা কিনতে গিয়েছিলেন তখন ওনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না। জমিটা ছিল ছেলের বড় বোনের। তখন ওনার বড় বোন বলে যে আমার ভাইয়ের জন্য একটা ভালো মেয়ে খুঁজে দাও, যেহেতু আমার ভাইয়ের বয়স হয়ে গেছে, মেয়ে পাচ্ছি না বিয়ের জন্য, আর তুমি যদি আমার ভাইয়ের জন্য মেয়ে খুঁজে দিতে পারো তাহলে জমিটা তোমাকে দিয়ে দেবো। তো ওনার চাচা এই অফারটাই লুফে নিলেন। ওনার বিয়ের কথা পাকাপাকি করে এসেছিলেন তখনই। উনি তখন রাজি হচ্ছিলেন না। উনি রাজি হচ্ছিলেন না দেখেই এই পথ বেছে নিলেন। আর ওই মহিলা, ওই বাসার যে শ্বশুরবাড়িতে যে মহিলা কুফরি করেছিলেন, কুফরি করার কারণ ছিল হচ্ছে উনার মেয়ের সাথে সেই টিচারের একসময় সম্পর্ক ছিল। সেই মেয়ে ওনাকে বিয়ে করার জন্য পাগল ছিলেন, কিন্তু সেই পরিবার সেই মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছিল না দেখে মেয়ে অন্য কোথাও বিয়ে হচ্ছিল না, বা মেয়ে বিয়ে করতে চাচ্ছিল না। সেই জন্য সেই মেয়ের মা ওনার উপর কুফরি করেন যে এই ছেলের যেন কারোর সাথে বিয়ে না হয়। এই উনি যে পাগলামি করেছিলেন এগুলো হচ্ছে দুইটা কালো জাদু বা দুইটা কুফরি একসাথে করার কারণে। এরপরে উনি খুব বেশি দূর লেখাপড়া করতে পারেনি, কোনো রকম এসএসসি পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, কিন্তু বই আগের মতো পড়তে পারতেন না। এর মধ্যে ওনার মাইগ্রেনে ব্যথা শুরু হয়। যাই হোক, আস্তে আস্তে অনেকদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। প্রায় 1.5 বছর ওনার জীবনের সবচেয়ে অন্ধকার দিক ছিল। ওনার জীবনে একটা কালো ছায়া, যা কখনোই মুছবে না। এরপরে এইচএসসি পরীক্ষা উনি শেষ করে ঢাকায় চলে যান। সেখানে অনেক কষ্ট করে অনার্স উনি কমপ্লিট করেন। 2020 সালে ওনার বিয়ে হয় আবারও পারিবারিকভাবে। তো আল্লাহর রহমতে ওনারা ভালো আছেন, উনি দোয়া চেয়েছেন। এটি ছিল ওনার জীবনের একটি করুণ অধ্যায় যা উনি আমাদের সাথে শেয়ার করেছেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসলে ভাইয়া, ভয় এটা এমন অনুভূতি যা সবার মাঝেই আছে। পৃথিবীতে এমন কেউ নেই যার মধ্যে ভয় কাজ করে না। তো ভয় সবার মধ্যেই আছে, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। যাই হোক ভাইয়া, কথা না বাড়িয়ে আমি মেন ঘটনা শুরু করতেছি। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন রাশেদ ভাই, রংপুর থেকে। তিনি বলেন যে এই ঘটনাটি শোনা যায় মিডফোর্ড হাসপাতালের কিছু পুরনো নার্স এবং ওয়ার্ড বয়ের মুখ থেকে। তারা বলে এটা শুধু গুজব না, কারণ কিছু একটা তো এখানে সত্যিই আছে। ঢাকার পুরনো একটা হাসপাতাল, দিনে রোগী আর ডাক্তারের ভিড়ে ব্যস্ত, কিন্তু রাত নামলেই সেখানে হয়ে যায় অন্য কোনো কাহিনী। দীর্ঘ করিডোর, ঝাপসা আলো আর অদ্ভুত নীরবতা সবসময় লেগেই থাকে হাসপাতাল বেয়ে। হাসপাতালের এক কোনায় ছিল 113 নম্বর ওয়ার্ড। অদ্ভুত ব্যাপার হলো, কাগজে কলমে এই ওয়ার্ডের কোনো অস্তিত্বই নেই, কিন্তু তবুও মানুষ বলে যে ওই ওয়ার্ডটা নাকি সত্যিই আছে। এই ঘটনা প্রায় 12 বছর আগের। একজন নতুন নার্স জয়েন করলো, তার নাম ছিল রুবাইয়া। নাইট শিফটে যোগ দিল। তার প্রথম রাতেই একজন বৃদ্ধ ওয়ার্ড বয় তাকে বলল যে রুবাইয়া, তুমি যদি 13 নম্বর ওয়ার্ড দেখো, কখনো তুমি তার ভিতরে যেও না। রুবাইয়া একটা ছোট্ট হাসি দিল, ভাবলো পুরোটাই হাসপাতাল এবং পুরনো হাসপাতাল, তাই অনেকেই এসব গল্প বানিয়ে বানিয়ে বলে। রাত তখন 2টা বাজে। রুবাইয়া সে একা করিডোরে ডিউটি করছিল। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, নার্স পানি, নার্স পানি, পানি। সে শব্দের দিকে এগিয়ে গেল আস্তে আস্তে। রুবাইয়া দেখল একটা দরজা খোলা, আর সেখানে লেখা আছে ওয়ার্ড নং 13। এমন দেখার পরে রুবাইয়ার শরীর ভয়ে কেঁপে উঠল, কারণ সে জানতো যে যেহেতু কাগজে কলমে এই ওয়ার্ডের কোনো অস্তিত্ব নেই, তাহলে বাস্তবেও তো এই ওয়ার্ডটা থাকার কোনো কথা না। তবুও সে সাহস নিয়ে মানবিকতার খাতিরে সে দরজা খুলল। ভেতরে ঢুকতেই রুবাইয়ার শরীরে
একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর অদ্ভুত সব দুর্গন্ধ ঘরের ভেতরে থেকে ভকভক করে আসতে লাগলো। এই 13 নং ওয়ার্ডের ভিতরে কয়েকটা বেড আছে, সবগুলোর ওপরে রোগী শুয়ে আছে, কিন্তু সবগুলো রোগী সবাই যেন চুপচাপ হয়ে শুয়ে আছে। কোনো প্রকার তাদের নড়াচড়াও নেই। তো রুবাইয়া সবাইকে দেখে দেখে একটা বেডের কাছে গিয়ে বলল, আপনার কি পানি লাগবে? রোগীটা ধীরে মাথা ঘুরলো, তার চোখ পুরোটাই কালো। সে ফিসফিস করে বলল, নার্স, আপনি অনেক দেরি করে ফেলছেন। এই কথা বলার পর হঠাৎ সমস্ত রোগী একসাথে উঠে বসে। তাদের মুখ ফ্যাকাশে, চোখেও শূন্যতা কাজ করছে। রুবাইয়া পিছিয়ে যেতে লাগলো এবং তৎক্ষণাৎ হঠাৎ করেই সেই 13 নং ওয়ার্ডের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল এবং রুমের লাইটটাও নিভে গেল। অন্ধকারের মধ্যে একসাথে অনেকগুলো কণ্ঠ চিৎকার করে উঠল এবং তারা বলতে লাগলো, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। রুবাইয়া চিৎকার করলো, তারপর সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে হাসপাতালের করিডোরে রুবাইয়াকে পাওয়া গেল। তখন রুবাইয়া ছিল অচেতন অবস্থায়। যদিও সে বেঁচে ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত ভয় সবসময় দেখা দিচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সে শুধু একটা কথা বলছিল বারবার, তোমরা সবাই দয়া করে খুব দ্রুত 13 নং ওয়ার্ডটা বন্ধ করো, প্লিজ প্লিজ। কিন্তু হাসপাতালের রেকর্ডে আজও সেই 13 নং ওয়ার্ডটা লিপিবদ্ধ আকারে নেই। যেহেতু বাস্তবেও নেই, তাহলে কিভাবে থাকবে লেখার মধ্যে? তো রুবাইয়ার ঘটনার পর পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আর রাতে একা ডিউটি করতে চাইতো না। মিডফোর্ড হাসপাতালের পুরনো কর্মচারীরা চুপচাপ একটা কথা বলতো, যে এই ওয়ার্ডটা আগে ছিল। এই কথা শুনে এক ইন্টার্ন ডাক্তার, তার নাম ছিল আরমান, কৌতূহলে হয়ে ওঠে। সে ঠিক করলো যে আমরা এই ওয়ার্ড নং 13-র সত্যটা বের করেই ছাড়ব। দিনের বেলায় সে পুরনো রেকর্ড রুমে ঢুকে খোঁজাখুঁজি শুরু করলো ফাইলগুলো। অনেক খুঁজে সে একটা পুরনো ফাইল পেল, ধুলোয় ঢাকা ফাইলটা, আর তার উপরে লেখা আছে ওয়ার্ড নং 13 ইনসিডেন্ট। ফাইল খুলতেই তার হাত কাঁপতে লাগলো। ভেতরে লেখা আছে প্রায় 25 বছর আগের কথা। 13 নম্বর ওয়ার্ডে একসাথে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছিল। কারণ সকলের অজানা ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর লাইনটা ছিল, মৃত্যুর পরেও তারা নড়াচড়া করছিল। সেই ফাইলে আরও লেখা ছিল, সেই ঘটনার পর পুরো ওয়ার্ড সিল করে দেওয়া হয়, আর অফিসিয়ালি রেকর্ড থেকে সেই ওয়ার্ডটাকে মুছে ফেলা হয়। এমন রেকর্ড দেখার পর আরমান সাহেবের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। কিন্তু সে থামল না। সে সিদ্ধান্ত নিল, রাতে সে নিজেই দেখবে। বরাবরের মতো তখন রাত 2টা বাজে। করিডোর পুরোপুরি ফাঁকা, হালকা আলো। হঠাৎ দূরে একটা দরজা দেখা গেল, যার উপর লেখা আছে ওয়ার্ড নং 13। আরমান সাহেব ধীরে ধীরে এগিয়ে গেল। দরজার নিচ থেকেই খুলে গেল করর করে। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস আর সেই পচা গন্ধ তার নাকে এসে লাগলো। বেডগুলোতে আবারও আগের মতোই রোগীরা শুয়ে আছে, কিন্তু এবার সবগুলো রোগীর চোখ যেন খোলা ছিল, আর তারা সবাই সরাসরি আরমানের দিকে তাকিয়ে আছে। একজন ধীরে বলল, তুমি ফিরে আসছো? আরমান থমকে গেল, কারণ সে বুঝতে পারল না ওরা তাকে কিভাবে চিনল। ওয়ার্ডের ভিতরে দেয়ালে একটা আয়না দেখা গেল।
সেখানে আরমান সাহেব তাকিয়ে দেখলো যে বেডের ভেতরে একটাই শুয়ে আছে, সে নিজেই। তার শরীর ঠান্ডা হয়ে গেল। রোগীরা একসাথে বলতে শুরু করলো, এখন তুমিও আমাদের মধ্যেই একজন। হঠাৎ লাইট নিভে গেল। পরদিন সকালে হাসপাতালে সবাই খুঁজতে লাগলো আরমান সাহেবকে, কিন্তু আরমান সাহেব তাকে আর কোথাও পাওয়া গেল না। শুধু ওয়ার্ড নং 13 দরজার পাশে পাওয়া গেল তার এনআইডি কার্ড। আর রাতে যারা সাহস করে ওই করিডোরে যায় তারা বলে ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, যেখানে বলা হয়, ডাক্তার অনেক দেরি হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া, আজকের মতো এতটুকুই। যারা এতক্ষণ আপনারা দীর্ঘ মনোযোগ দিয়ে এই ঘটনা শুনলেন, আপনাদেরকে জানাই আবারও ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেটা হলো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এখন আমাকে কমেন্ট করে জানাবেন। বলে রাখি যে আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং দেখি কে কোথায় থেকে কমেন্ট করছেন। আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কোনো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান অবশ্যই আপনারা আমাদের কমেন্টে যোগাযোগ করবেন এবং আমাদের মেইলে নক দিবেন। আমরাও আপনাদের সত্য ঘটনাগুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই ছিল। যারা অসংখ্য ধৈর্য নিয়ে গল্পটা শুনলেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ঘটনাটা দেখছেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটি লিখেছেন, আসসালামু আলাইকুম লিসনার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায় ভালোই আছি। আমি মোহাম্মদ আরাফাত, চট্টগ্রাম আনোয়ারা উপজেলার কোন একটি গ্রামে আমার বাড়ি। যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। কাজের ব্যস্ততার কারণে ভৌতিক কথা প্রোগ্রামটি আমি ইউটিউবে শুনে থাকি, যা কিনা এখন আমার ঘুমের ওষুধ হিসেবে কাজ করে। ঘুম না আসলে এই প্রোগ্রামের এপিসোডগুলো প্লে করে দিয়ে কানে হেডফোন গুঁজে দিলে যেন কোনো এক অদ্ভুত শক্তি আমাকে পরম মমতায় ঘুম পাড়িয়ে দেয়। আমি জানি না এটা ভালো নাকি খারাপ অভ্যাস বলবো, কিন্তু বরাবরের মতোই ভালো লাগার একটা ব্যাপার হয়ে গিয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ঘটনায় চলে আসি। আসলে সত্যি বলতে কি, আমি বাংলায় লেখায় খুব একটা পারদর্শী না হওয়ায় ঘটনাটি লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠায় গ্রামের ভালো খারাপ সব বিষয়ে মোটামুটি ভালোই ধারণা রাখি। পরিবার কিংবা বন্ধু বান্ধবের আড্ডায় অনেক সময় এমন কিছু গল্প বা ঘটনা উঠে আসে যার অস্তিত্ব বাস্তবে দেখা না গেলেও আমাদের জীবনে দারুণভাবে প্রভাব ফেলে। এমন কিছু বিষয় আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যায় যা কিনা আমরা বিশ্বাস করতে না চাইলেও পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে বিশ্বাস করে নিতে। আজকে এমন কিছু বিচ্ছিন্ন বাস্তব ঘটনা শেয়ার করতে চলেছি যা কিনা আমার আব্বু, আম্মু এবং নানুর মুখ থেকে শোনা। আজকের ইমেলটিকে যদি একটি কম্বো স্টোরি বললেও ভুল হবে না, যেহেতু আলাদা আলাদা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা রয়েছে এতে। প্রথম ঘটনাটি নানুকে নিয়ে। সময়কাল তখন আনুমানিক 50 দশকের দিকে হবে। ঘটনাটি নানুর মুখ থেকে শোনা, নানুর বাবাকে নিয়ে মূল ঘটনাটি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কোনো একটি গ্রামে আমার নানু বাড়ি, তার পাশের গ্রামে নানুর বাপের বাড়ি। নানু যেভাবে ঘটনাটি বলেছিল আমি ঠিক তার ভাষায় তুলে ধরলাম। বলছেন, নানু, আমার বাবার নাম ছিল আজমত হোসেন। জানিস, আমার বাবা ছিল একজন কুস্তিগির বা বলি আর কি। তখনকার সময় বিভিন্ন জায়গায় গ্রামীণ মেলায় বলি খেলার আয়োজন করা হতো, যা এখন বিলুপ্ত প্রায়। আমার বাবা একজন কুস্তিগির বা বলি হওয়ার সুবাদে দূর দূরান্ত হতে বিভিন্ন মেলার বলি খেলার ডাক পেতেন। আর সেই সুবাদে তিনি আশেপাশে 5 গ্রাম জুড়ে বেশ পরিচিত মুখ ছিলেন আর কি। সুস্থ সবল, সুন্দর ও সুঠম দেহের এক শক্তিশালী পুরুষ ছিলেন তিনি। তখনও তিনি অবিবাহিত ছিলেন, যদিও তিনি আমার দাদার সাথে খেতে কৃষি কাজে সহায়তার পাশাপাশি বলি খেলতেন। এবং তাছাড়া ওনার আরেকটি গুণ ছিল টুকটাক কবিরাজি করা।
যা ওনার বাবা মানে আমার দাদার কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। একদিন রাতে ওনার বাবা বললেন, আজমত, আগামীকাল আমাদের বাড়ির পেছনে যে উর্বর জমিটা আছে ওটা থেকে মাটি কেটে আমাদের পেছনের পুকুর পাড়টা ভরাট করতে হবে। যদিও আমি ইতিমধ্যে 4 জন লোক রেখেছি, তারা ভোরে চলে আসবে। আমার শরীরটা কেমন যদি খারাপ লাগছে রে বাবা, ভালো লাগছে না। বলছি কি, তুই বরং সকালে গিয়ে তাদের সাথে কাজে যোগ দিবি আর তাদের কাজটা বুঝিয়ে দিবি, ঠিক আছে? বাবা তখন বললেন, ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আমিও ওদের সাথে সকালে যেয়ে কাজ করে নেব। এই বলে তিনি ঘুমাতে গেলেন আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেন। যে কতক্ষণ ঘুমিয়েছেন তিনি সঠিক জানেন না, কেননা তখনকার সময় কোনো ঘড়ি ছিল না যে সঠিক সময় নির্ধারণ করার জন্য। দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদের গতিবিধি লক্ষ্য করে বুঝে নিতেন সময় আর কি। হঠাৎ বাবা শুনতে পেলেন ওনার নাম ধরে কেউ একজন ডাকছে, আর ঠিক তখন ওনার ঘুম ভেঙে যায়। আর উনি ভাবলেন হয়তোবা ভোর হয়ে গেছে আর মাটি কাটার লোক এসে গেছে। তাই তিনি কালো কেপন না করে ওই লোকের জবাব দিয়ে বললেন, আসছি বলে শার্টটা গায়ে নিয়ে মুখে একটু পানি ছিটিয়ে দিয়ে শরীর বন্ধ করে বের হয়ে গেলেন। বলে রাখা ভালো, আমার বাবা টুকটাক কবিরাজি করার দারুণ, রাতের বেলায় উনি সবসময় শরীর বন্ধ করে বের হতেন। ঘর থেকে বের হয়ে তিনি খেয়াল করলেন 4 জন লোক ইতিমধ্যে কোদাল আর মাটি কাটার ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে একটু দূরে। আমার বাবা জিজ্ঞেস করলেন, আপনারা এসে পড়েছেন? আর এই বলে হাঁটা শুরু করলেন। লোকগুলো একটু আগে হেঁটে চলছিল আর বাবার কথায় কোনো জবাব দিল না। আর খেতে পৌঁছে মাটি কাটা শুরু করলো। একজন মাটি কেটে দিচ্ছিল আর বাবা সহ বাকি 3 জন মাটির ঝুড়ি বহন করে যাচ্ছিল। আর এই ঝুড়িগুলো ছিল বেশ বড়, অনেক মাটি একসাথে বহন করছিল তারা, যা কিনা বাবাকে অল্প কিছুক্ষণের জন্য ক্লান্ত করে দিয়েছিল। আর বাবা বলে উঠলেন, কি ভাই, আপনারা এত বেশি মাটি বহন করছেন, ক্লান্তি লাগছে না? উত্তর কোনো জবাব এলো না এবং মুখের ভেতর থেকে কি যেন বললো একজন। তখনই বাবা খেয়াল করলেন চাঁদের আলোয় তিনি স্পষ্ট দেখতে পেলেন কারো কোনো ছায়া নেই এবং একই সাথে পায়ের দিকে তাকিয়ে দেখলেন সবার পা রীতিমতো উল্টো এবং বাবার ছায়া ছাড়া আর কারো শরীরে কোনো ছায়া নেই। এইসব দেখে বাবার আর বোঝার বাকি রইল না যে বাবা কিসের পাল্লায় পড়েছেন। এগুলো মানুষ না, এগুলো মানুষ পিশাচ। বাবা অনেক সাহসী হওয়াতে ঘাবড়ে না গিয়ে বরং একটা ফোন দিয়ে আসলো পিশাচগুলো থেকে বাঁচার জন্য। বাবা কোদাল হাতে থাকা একজনের কাছে গিয়ে বললেন, ভাই অনেক ক্লান্ত হয়ে গেছি, এবার আপনি ঝুড়ি বহন করেন এবং আমি কতক্ষণ মাটি কেটে দিই, ঠিক আছে? আর বাবা তখন ওই পিশাচের হাত থেকে কোদালটা নিয়ে মাটি কেটে একটা ঝুড়ি ভর্তি করলেন। যেই কিনা ওই পিশাচটি নিচু হয়ে ঝুড়ি উঠাতে যাবে অমনি কোদাল হাতে নিয়ে বাবা সজোরে একটা কোপ দিল ওই পিশাচটার মাথায়। আর তখনই বাকি 3 জন অনেক দূরে গিয়ে বলতে লাগলো, কাজটা তুই ভালো করলি না, এর ফল তুই পাবি, আর আজকে শরীর বন্ধ থাকায় বেঁচে গেলি তুই। বাবা তৎক্ষণাৎ সেখান থেকে বাড়িতে চলে আসে আর তখনই কেবল ফজরের আজান শুনতে পায়। আর বাড়িতে গিয়ে সবাইকে পুরো ঘটনাটা খুলে বলেন। আগের দিন বলে রাখা সেই 4 জন লোক ততক্ষণে বাড়িতে চলে আসেন আর তাদের সাথে নিয়ে সবাই খেতে গিয়ে দেখতে পান আসলে বেশ কিছু মাটি কাটা হয়ে গেছে এবং মাটি কাটার স্থানে একটা মাথা কাটা কাক পড়ে আছে। এই ঘটনার বেশ কিছুদিন পর বাবা কয়েক গ্রাম দূরে একটা বলি খেলার ডাক পায় আর খেলা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসে। রাস্তা দিয়ে যেতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। এই ভেবে তিনি লম্বা একটা বিল পাড়ি দিয়ে শর্টকাট পথ দিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন আর বিলের পথ ধরে হাঁটতে থাকেন। সময়টা কেবল শীতের শুরু, হালকা কুয়াশার আবরণ ভেদ করে হেঁটে চলেছেন একা একা। মাঝে মাঝে শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলেন আর সাথে ঝিঝি পোকার ডাক তো আছেই। অবিরাম একটা ভয়ঙ্কর ভুতুড়ে পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ উনি লক্ষ্য করলেন ওনার আশেপাশে বিড়াল, কুকুর, ঘোড়া, গরু, মহিষ পর্যায়ক্রমে রূপ বদল করে ওনাকে বিভ্রান্ত তৈরি করছে। আর ওনার বোঝার বাকি রইল না আজকে তার সাথে কি হতে চলেছে। উনি শরীরটা ভালো করে বন্ধ করে নিলেন আর হালকা চাঁদের আলোতে আইলের কাছে ইঁদুরে করা গর্তের মুখে জমে থাকা গুঁড়ো মাটি 2 হাত দিয়ে রীতিমতো দোয়া পরে ফু দিলেন এবং আশেপাশে ছিটিয়ে দিতে লাগলেন। আর তখন বেশ কিছু দূরে দেখতে পেলেন অনেক বড় বড় 2টা মহিষ ওনার দিকে এগিয়ে আসছেন আর মহিষগুলোর শিঙে রীতিমতো আগুন জ্বলছিল আর মহিষগুলো একটা আরেকটার সাথে রীতিমতো মারামারি করার অদ্ভুত আওয়াজ করছে। আর বাবা এক নাগারে মাটি ছিটিয়ে যাচ্ছে আর ধোঁয়া পড়তে শুরু করলেন। কিছু দূর যেতে মহিষগুলো অদৃশ্য হয়ে গেল আর যেতে যেতে বলে গেল,
তোকে এত সহজে ছেড়ে যাব না। এরপর উনি বাড়ি ফিরে দাদাকে সব খুলে বললেন, আর দাদা তখন বাবাকে আরো কিছু তদবির শিখিয়ে দিলেন আমল করার জন্য। এভাবে অনেক দিন কেটে গেল, কিছুই হলো না। বাবা আরো অভিজ্ঞ কবিরাজ হয়ে উঠলেন, দাদা মারা গেলেন, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। বাবা বিয়ে করেন, আর আমরা 8 ভাই বোনের জন্ম হয়। আমি ছিলাম সবার বড় মেয়ে। বাবা বেশ আমাকে আদর করতেন। আমার বিয়ে হয় পাশের গ্রামের একজন তৎকালীন পাকিস্তানি সরকারের রেলওয়ে কর্মচারীর সাথে, যিনি কিনা বলে রাখা ভালো আমার নানা ভাইকে আমি কখনো দেখিনি, কেননা আমার ছোটবেলায় নানা ভাই মারা যান। আবারও চলে যায় নানির ঘটনায়। বলছেন, নানি, তখন তোর নানার ওই চাকরির অনেক কদর ছিল। চাকরির সুবাদে তোর নানা ভাই প্রায় বাইরে থাকতেন, তাই বাসায় আমাকে একা একাই থাকতে হতো। একদিন আমার বাবা আসেন বেড়াতে, আর রাতে খাওয়া দাওয়া শেষ করে উনি চলে যেতে চাইলেন। আমি রাতটা থেকে তারপর যেতে বলি, আর বাবা বললেন তার নাকি পরদিন ভোরে অনেক কাজ আছে, এজন্য রাতেই চলে যেতে হবে। যদিও বেশি দূরের পথ না, তবু গ্রামে রাতের বেলায় একটু পথ কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমি সেটাই ভয় পাচ্ছিলাম। যেই বলা সেই কাজ, বাবা বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। আর কয়েকদিন পর বাবা আমাকে আরেকবার দেখতে আসলে বলেন, জানিস মা, সেদিন রাতে সেদিন রাতে আমি বাড়ি ফেরার সময় এক কাণ্ড ঘটে গেছিল। ওই যুগিপাড়ার কালভারটা আছে না, আর সেদিন রাতে আমি হারিকেন নিয়ে মেইন রোড দিয়ে ঘুরঘুরে অন্ধকারে হেঁটে যাচ্ছিলাম। যেই কিনা যুগিপাড়ার কালভার্টের উপরে উঠতে যাব, দেখলাম এক মহিলা, যেটা ছিল একটা পেতনি, কালভার্টের উপর পা টেনে দিয়ে পথ আটকে বাচ্চা কোলে বসে আছে। আমি ঘটনা বুঝতে পেরে বললাম, আমার পথ থেকে সরে দাঁড়া। জবাবে মহিলা রূপী পেতনি বলে উঠল, কি রে, আজ মত কই যাস? অন্য পথ দিয়ে যা, আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছিস না? তখন আমি দোয়াদুরুদ পড়তে পড়তে সামনে এগোতে লাগলাম, এবং পেতনিটি গড়িয়ে কালভার্টের নিচে খালে নেমে পড়ে, আর আমাকে হুমকে দিয়ে বলে, তুই কাজটা ঠিক করলি না রে, তোকে আমি দেখে নিব। এই বলে বাবা আমাকে ঘটনাটি শেষ করেন। তখন বাবা অনেক জ্ঞানী একজন কবিরাজ ছিলেন, যার কারণে বাবার কোনো ক্ষতি করতে পারেনি ওই পেতনিটা। পরবর্তী ঘটনাটা ঘটলো 80-র দশকে। তুই তো জানিস আমি একজন ধাত্রী। আমার কাজের কারণে আশেপাশের এলাকায় যেতে হতো মহিলাদের প্রসবের সময়, আর প্রসবের পূর্বে চেক আপের জন্য। তখনকার সময় গ্রামের চিকিৎসা ব্যবস্থা তেমন একটা উন্নত না থাকায় প্রসবকালীন সময় সবাই ধাত্রীর উপরে নির্ভর ছিল। বলে রাখা ভালো, তখনকার সময় সচরাচর সব জায়গায় নলকূপ না থাকায় পুকুরের পানিতে ফিটকিরি মিশিয়ে ওই পানি পান করা হতো। আর নানু পানি সংগ্রহ করত বাড়ির পাশের মসজিদের পুকুর থেকে। নানু প্রতি রাতে ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে ওই পুকুর থেকে কলস ভরে পানি নিয়ে আসতো। ঠিক রীতিমতো এক রাতে পানি আনতে গিয়ে নানু দেখতে পেল পুকুরে বেশ কয়েকজন গোসল করছে আর সাঁতার কাটছে, যা কিনা চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই দেখে নানু ভাবলো হয়তো কোনো পুরুষ মানুষ হবে, আর ওনারা চলে গেলে নানু, তাই উনি একটু আড়াল হয়ে বিষয়টি ভালোভাবে খেয়াল করতে লাগলো। তো উনি খেয়াল করলো যারা সাঁতার কাটছে তাদের শরীর পানির থেকে উপরে, যা কিনা সাধারণ মানুষের পক্ষে একদমই সম্ভব নয়। এটা দেখে নানু রীতিমতো ভয় পেয়ে যায় এবং ঘরে ফিরে আসেন। আর পরের রাতে আবারও পানি আনতে চলে গেলেন, যে কিনা কলসা পানি ভর্তি করলো। অনেকটা লম্বা 2 জন লোক জুব্বা পরিহিত অবস্থায় নানুর পাশে এসে বলল, যা দেখেছেন কাউকে কিছু বলবেন না, আর আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি নিয়মিত পানি নিয়ে যাবেন, আপনার মতোই কোনো সমস্যা হবে না আপনার। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। অনেক সময় রাতের বেলায় আশেপাশে কোনো মহিলা প্রসব বেদনা উঠলে নানুকে ডাকতে আসতো, আর নানু সাথে সাথে যেতেন চিকিৎসার জন্য। এমনই এক রাতে ঘুমের মাঝে নানুকে কেউ ডাকার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে দেখেন 2 জন লোক বাইরে দাঁড়িয়ে আছে। ওনাদের সাথে যাওয়ার অনুরোধ করে। একজন বলে উঠল ওনার বউয়ের বাচ্চা প্রসব হবে, তাই নানুকে সাথে যেতে হবে। নানু লোক দুটোকে চিনতে না পারায় জিজ্ঞেস করলো, আপনারা কোথা থেকে এসেছেন? উত্তরে একজন বলল, পাশের গ্রাম থেকে। তবে নানুর যেতে বেশিক্ষণ লাগবে না, নানু তাদেরকে ঘরে আসতে বললেন
এবং তারা বাইরে দাঁড়িয়েছিল আর বারবার নানুকে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। নানু সাথে করে হারিকেন নিতে চাইলে লোকগুলো মানা করে দিলেন এবং বলে দিলেন যে ওনাদের সাথে বাতি আছে আর আসার সময় ওনার আবারও দিয়ে যাবেন নানুকে। 7-5 না ভেবে নানু বেরিয়ে পড়লেন লোকগুলোর সাথে। কিন্তু নানু কেমন জানি একটু ঘোরের মাঝে ছিলেন। নানু মনে হলো বাড়ির পেছনে পুকুরে কেউ জাল ফেললো, আর জাল ফেলার শব্দ হওয়ার সাথে সাথে অচেনা এক রাস্তায় চলে এসেছেন তিনি। একটু এগোতেই সুন্দর একটা বাড়িতে চলে আসলেন তিনি, আর চারিদিকে লক্ষ্য করলেন ফুলের সুঘ্রাণ, আর আশেপাশে বড় বড় পাতিলে রান্না হচ্ছে ভাত মাংস, যা কিনা অনেক লোভনীয়। নানুকে বাড়ির লোকজন দেখতে পেয়ে সবাই কেমন জানি অনেক বেশি সম্মান প্রদর্শন করতে লাগলেন। নানু সবকিছু মিলিয়ে বুঝতে বাকি হলো না কোথায় এসে পড়েছেন। তৎক্ষণাৎ এক মহিলা এসে নানুকে বললেন, বাহ, আপনি ভয় পাবেন না, এখানে কেউ আপনার ক্ষতি করবে না। আমরা জিন জাতি হলেও আপনার পোশাকে আমরা সম্মান করি, আপনার সেবা পেলে আমরা উপকৃত হব অনেক। এই বলে মহিলাটি নানুকে নিয়ে রুমে চলে গেল, যেখানে একটি গর্ভবতী মহিলা শুয়েছিলেন। নানু কিছু সরিষার তেল জানেন আর ওনার মতো ট্রিটমেন্ট করতে লাগলেন। কিছুক্ষণ পর ওই রুম থেকে বেরিয়ে আসলে মহিলাটি নানুর কাছ থেকে পরিস্থিতি জানতে চায়। নানু তাকে জানান বাচ্চা প্রসবের আরো 2-3 সময় লাগবে। এরপর মহিলাটি নানুকে খাওয়া দাওয়ার জন্য অনুরোধ করলেন, আর এতে নানু খাবেন না বলে জানান। পরে মহিলাটি নানুকে একটি স্বর্ণভর্তি একটা ব্যাগ হাতে দিতেই নানু তা নিতেও অস্বীকার করেন আর নানুকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। মহিলাটি নানুকে এই বিষয়ে কাউকে কিছু না বলার অনুরোধ করেন আর পরবর্তী 2 দিন পর আবার এসে কাজটি সম্পূর্ণ করতে সহায়তা করতে চান। এরপর আগের লোক দুটি এসে নানুকে ঘরে নিয়ে আসলো আর নানু আবার পুকুরে জাল ফেলার শব্দে নিজেকে ঘরের সামনে আবিষ্কার করেন। কিন্তু পরের দিন নানু বিষয়টি পরিবারের সবার সাথে শেয়ার করেন, যার ফলে পরবর্তীতে এরকম আর কেউ নানুর সাহায্য নিতে আসেননি। আর নানু বললেন, আমি যদি কাউকে বিষয়টি না জানাতাম তাদের কাছ থেকে সাহায্য যেতে পারতাম, কিন্তু ভয়ে আমি বিষয়টি চাপিয়ে রাখতে পারিনি। এই ছিল নানুর বাবা এবং নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। 2011 সালে আমার নানু মারা যান। নানুর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি আপনি অবশ্যই ভালো আছেন এবং আপনার অডিয়েন্সরাও অবশ্যই ভালো আছে। ভাইয়া, প্রত্যেকটা মানুষের জীবনে ভয় বলতে কিছু একটা আছে। যদিও মানুষজন নিজে থেকে বলে যে সে ভয় করে না, তারপরও তার মধ্যেও কিন্তু ভয় কাজ করে। কিন্তু অনেকে প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না। এরকম ভয় নিয়ে আমি বরাবরের মতো আবারও চলে আসলাম, যা শুনলে আপনাদের অবশ্যই রাতের ঘুম হারাম হয়ে যাবে। তো ভাইয়া, আমি হয়তো কোনো কথা বাড়াবো না, সব কিছু বাদ দিয়ে এখনই জাম্প করব আমাদের কাঙ্ক্ষিত সেই ভয়ের এপিসোডের মধ্যে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ঘটনা। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছে জিয়ান মাহমুদ, রাজশাহী থেকে। এই ঘটনাটি শোনা যায় বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের মানুষের মুখে মুখে। অনেকেই বলে এটি শুধু গল্প নয়, যেন বাস্তব এক অজানা ইতিহাস, যা আজও সেই গ্রামের মানুষকে আতঙ্কে রেখেছে। গ্রামটির নাম ছিল কালিদহপুর। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে কয়েকটা কাঁচা বাড়ি আর এক পাশে পুরনো এক কবরস্থান। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই গ্রামটা যেন অন্য জগতে চলে যায়। প্রায় 30 বছর আগের ঘটনা। গ্রামে থাকতো একটা মেয়ে, তার নাম ছিল মাহিরা। সে মেয়েটা খুব শান্ত, নিরীহ এবং সবার প্রিয় ছিল। কিন্তু হঠাৎ করেই সে একদিন অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিন জ্বরের পর এক রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। গ্রামের মানুষ প্রচণ্ড আবেগে কাঁদতে কাঁদতে সেই মেয়েকে কবরস্থানে দাফন করে দেয়। কিন্তু তখনও আসল ঘটনা কেউ জানতো না। সেদিন রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। একজন বৃদ্ধ
তার নাম ছিল হাফিজ। তো হাফিজ চাচা তিনি কবরের পাশে থাকতেন। তিনি একদিন গভীর রাতে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। যেন মনে হচ্ছিল যে মাটির নিচে কেউ যেন আঘাত করছে বড্ড জোরে জোরে। ঠক ঠক শব্দ হচ্ছিল। প্রথমে তিনি ভাবলেন যে হয়তো এটা কোনো আমার কল্পনা হতে পারে, কিন্তু তার ভাবনা পুরোটাই ভুল ছিল। কেননা সেই ঠক ঠক শব্দটা ক্রমাগতভাবেই জোরে হতে থাকলো, যেন বাঁচাও আমাকে বাঁচাও এমন স্পষ্ট একটা মেয়ের কণ্ঠ বা মেয়ের কান্না স্পষ্ট হাফিজ চাচার কানে এলো। হাফিজ চাচা ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে আসলো। চারদিকে তাকিয়ে দেখেন পুরোপুরিভাবে কবরস্থানের দিক থেকেই শব্দটা ভেসে আসছে। তিনি সাহস করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সে কবরস্থানের দিকে রওনা হন। তিনি সাহস করে কাছে যান। যে কবরের ওপর দাঁড়ান ঠিক সেখান থেকেই শব্দ আসছে, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমাকে বের করো, আমাকে বের করো। এমন শব্দ শোনার পর হাফিজ চাচার শরীর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। তিনি দৌড়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে ডাকেন। গ্রামের লোকজন জড়ো হয়ে কবর খোঁড়া শুরু করে দেয়। কিছুক্ষণ পর সকলেই যখন মাটি সরিয়ে দেখল যে একটা মাহিরার কাফিন, অর্থাৎ কিছুদিন আগে যে মহিলা মারা গেল মাহিরা, তার কফিনটা বের হয়ে আসলো। তো সবাই মিলে যখন কফিনটা খুলতেই সবাই অবাক হয়ে গেল, যেন ভেতরে মাহিরার দেহটা নেই, কিন্তু কফিনের ভেতরটা ছিল আঁচড়ানো, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কফিনের ঢাকনার ভেতরে রক্ত দিয়ে লেখা, তোমরা আমাকে জীবন্ত কবর দিয়েছ। এরপর থেকে শুরু হয় আসল সব আতঙ্ক। প্রতিদিন রাতে গ্রামের মানুষ শুনতে পেত সেই কণ্ঠ, তোমরা আমাকে কেন কবর দিলে? কখনো কারো দরজার কড়া নাড়া দেয়, কখনো জানালার পাশে ছায়া দেখা যায়, কখনো বা মাঝরাতে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। এক এক করে কয়েকজন মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ বলতো তারা মাহিরাকে দেখেছে সাদা কাপড়ে মাটিতে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে মাহিরা। তার চোখে ছিল রক্ত আর ঠোঁটে একটাই কথা, আমি এখনো বেঁচে আছি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এক বর্ষার রাতে। হাফিজ চাচা আবার সে শব্দ শুনতে পান, কিন্তু এবার কবরস্থানের দিক থেকে নয়, তার নিজের ঘরের ভেতর থেকে। তিনি দরজা খুলে দেখেন ঘরের কোনায় দাঁড়িয়ে আছে মাহিরা, মুখে অদ্ভুত হাসি, আর ধীরে ধীরে বলে, এবার তুমি আমার জায়গায় যাবে। পরদিন সকালে মানুষ দেখে হাফিজ চাচা মৃত অবস্থায় পড়ে আছেন। তার শরীর ঠান্ডা আর মুখে ভয়ের ছাপ। আর কবরস্থানে নতুন একটা কবর, কিন্তু কেউ জানে না সেটা কে খুঁড়েছে। আজও কালিদাহপুর গ্রামে সেই কবরস্থান পড়ে আছে। লোকজন বলে মাঝরাতে গেলেই এখনো শোনা যায় ঠক ঠক শব্দ আর একটা কণ্ঠ, আমাকে বের করো, আমাকে বের করো, আমি এখনো এখানে আটকে আছি। হাফিজ চাচার মৃত্যুর পর পুরো কালিদাহটা, সেই গ্রামটা যেন এক অদৃশ্য ভয়ের জালে আটকে গেল। মানুষ সন্ধ্যার পর আর ঘর থেকে বের হতো না। কবরস্থানের দিকটায় কেউ তাকাতো পর্যন্ত না। কিন্তু ভয় কি কখনো থেমে থাকে? কিছুদিন পর গ্রামে এক মাদ্রাসা শিক্ষক, তার নাম ছিল মাওলানা সাইফুল্লাহ সাহেব। তিনি ছিলেন অনেক জ্ঞানী এবং সাহসী মানুষ।
গ্রামের লোকজন তাকে সব ঘটনা খুলে বলল। তিনি সব ঘটনা শুনে একটা কথাই বললেন যে মাহিরার এটা কোনো আত্মা না, এটা হলো এক অশান্ত আত্মার অভিশাপ। তিনি সে রাতে সিদ্ধান্ত নিলেন কবরস্থানে যাবেন। গ্রামের সবাই তাকে থামাতে চাইল, কিন্তু সাইফুল্লাহ সাহেব কিছুতেই থামলেন না। রাত ঠিক 12টার সময় চারদিকে নিস্তব্ধতা, হালকা বাতাসও বইছে। মাওলানা সাইফুল্লাহ সাহেব কোরআন তেলাওয়াত করতে করতে কবরস্থানের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ ঠক ঠক শব্দ এলো, সেই শব্দ যা আগেও হাফিজ চাচা শুনেছিলেন, কিন্তু এবার শুধু এক কবর থেকে না, পুরো কবরের স্থান ঠক ঠক শব্দ হতে হতে কাঁপতে শুরু করলো। মানুষ দেখলো এক ঝলকে সব ঠান্ডা হয়ে গেল। আর তারপর সাইফুল্লাহ সাহেব দেখলেন মাটির উপরে ধীরে ধীরে উঠে আসছে একটা ছায়া, সাদা কাপড়, এলোমেলো চুল, রক্তাক্ত মুখ। আর সে কেউ নয়, সে হলো মাহিরা। মাহিরা ধীরে ধীরে গিয়ে সে বলে, তার চোখ দুটো আসলে অস্বাভাবিক বড় হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, তুমি কি এখানে আমাকে মুক্তি দিতে আসছো? মাওলানা সাহেব শান্ত গলায় বললেন, তোমার সাথে অন্যায় হয়েছে মাহিরা, কিন্তু তুমি এইভাবে এই অন্যায়ের জন্য মানুষকে কষ্ট দিতে পারো না। মাহিরা হঠাৎ চিৎকার করে ওঠে, বলতেছে যে আমি কাউকে কষ্ট দিচ্ছি না, আমি কেবল প্রতিশোধ নিচ্ছি। আর তার চিৎকারের চারদিক কেঁপে ওঠে, গাছগুলো দুলতে থাকে, আর কবরগুলো সব থেকে সমস্ত কবর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। মাওলানা বুঝতে পারলেন এটা শুধু মাহিরা একা না, সাথে অন্য কেউ আছে, একটা অন্ধকার শক্তি যা তার রাগকে আরও ভয়ঙ্কর করে তুলছে। তিনি উচ্চস্বরে দোয়া পড়তে শুরু করলেন, কণ্ঠতে দৃঢ়তা, মুখে ভয় নেই। মাহিরা চিৎকার করতে করতে পিছিয়ে গেল, তার শরীরে ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে সে একটা কথা বলে যায়, আমি ফিরবো, আমি আবারও ফিরবো। এতক্ষণ পর্যন্ত তারা অনেক ধৈর্য সহকারে আমার ঘটনা শুনলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ভাইয়া, আপনাদেরকে বলতেছি, যেহেতু আপনারা গল্পটা শুনলেন, অবশ্যই আপনারা একটি গঠনমূলক কমেন্ট করবেন। আমরা সবাই আপনার কমেন্টগুলো পড়ি, এবং আমরা আপনাদের কমেন্ট দেখার পর যখন পড়ি, আমাদের মধ্যে নতুন নতুন গল্প বলার একটা আগ্রহ চলে আসে। ঠিক আছে ভাই, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। রহমতুল্লাহ। প্রিয় লিসেনার, ধন্যবাদ যারা আমাদের ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এই লং ভূত এফএম ঘটনা নিয়ে আসবো আবারও। আমার লং ভূত এফএম এর পুরাতন অডিয়েন্সগুলোকে দেখতে চাই, তারা আমাদের ঘটনা কেমন করে দেখতেছিল এবং এতদিন তারা আমার ঘটনা মিস করেছিল কিনা তা অবশ্যই কমেন্ট করবেন। আমি একসময় লং ভূত এফএম চ্যানেলের জন্য, আপনাদের জন্য, মানে আমার লং ভূত এফএম যে অডিয়েন্সগুলো আছে, এই অডিয়েন্সের জন্য আমি অনেক অনেক বেশি পরিশ্রম, অনেক হার্ড ওয়ার্ক করেছি। আমি চাইবো যে আমার সেই অডিয়েন্সগুলো যদি আবার আমাকে পারমিশন দেয় বা আমাকে অনুমতি দেয় বা আমাকে যদি বলে যে ভাই আপনার ঘটনা আসলে ভালো লাগে, তাহলে আমি তাদের অনুমতিতে এবং তাদের কমেন্টের চাহিদা অনুযায়ী আমি কিন্তু প্রতিনিয়ত আবারও এই চ্যানেলের মাধ্যমে ঘটনা পাবলিক করব এবং আমি আপনাদেরকে আবারও উপহার দিব নতুন নতুন সকল ভয়ঙ্কর ঘটনা। যারা যেখান থেকে যেভাবে যে অবস্থায় আছেন সবাই চালো চালো কমেন্ট করে ফেলেন আমাদের ঘটনাগুলো কেমন, আজকের ঘটনা হয়েছে কেমন, এবং অথবা আপনারা কি আরো এরকম ঘটনা চান কিনা। আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে যে আমরা এই চ্যানেলে কাজ করব কিনা। তো যাই হোক, আমাদেরকে অনেকেই চেনে, অন্ততপক্ষে আমাকে চেনে, অনেকেই কমেন্ট করে, এই চ্যানেলে অনেক অডিয়েন্স কমেন্ট করেছিলেন যে ভাইয়া আপনি এতদিন ধরে কোথায়, আপনি কেন লং ভিডিও দেন না। তো যাই হোক, সবার কথা, সবার ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে আমি আবারও লং নিয়ে নতুন করে কাজ করার সুযোগ পেলাম, অথবা আমি সুযোগ তৈরি করে নিলাম, অথবা আপনাদের আনন্দ দেওয়ার জন্য কোনো শিক্ষামূলক ঘটনা, শিক্ষামূলক ভয়ঙ্কর ঘটনা, কোনো মানুষের সাথে বাস্তব ঘটনা ঘটে যাওয়া ঘটনা, এ সকল ঘটনা আপনারা যারা যারা আমাকে শেয়ার করেছেন এর আগে, বা আপনারা আমার থেকে পেয়েছেন, তো আমি সব মিলিয়ে বলবো যে আপনারা যদি আমাদেরকে
আবার পারমিশন দেন, তাহলে আমরা নতুন করে কাজ করার উৎসাহিত, বা আমরা আবার কাজ করার ইচ্ছা পোষণ করব, আবার শক্তি, আবার সব কিছু মিলে মেধা শ্রম দিয়ে আমরা ঘটনা তৈরি করব আপনাদের উদ্দেশ্যে। তো লিসেনার্স, আমরা চাইবো আপনারা আমাদের সকল ঘটনা শুনবেন, আপনারা চাইবেন, আপনারা বলবেন যে আমাদের ঘটনাগুলো কেমন লাগছে। তো সব মিলিয়ে যদি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমরা আবার নতুন করে শুরু করতেছি লং ভূত এফএম। আপনারা জানেন প্রতিদিন রাত 10টায় লং ভূত এফএম এর নিয়ম ছিল, সেই নিয়মকেই অব্যাহত রেখে, সেই নিয়মকে বহাল রেখে আমরা আবার নতুন করে আপনাদের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা যারা যারা আহ, আমার রেগুলার অডিয়েন্স, তারা অবশ্যই আমাদের চ্যানেলে এই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।